শিক্ষামন্ত্রী আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং কে কখন কোথায় থাকবে পুলিশের এক ধরনের নিয়ন্ত্রণ নিতে চাওয়া। প্রধানমন্ত্রী সেই ডিসি মাসুদকেই কল দিয়ে অন্য একটা অপারেশন করালো এবং তাকে জনগণের কাছে হিরো বানালো। নারী হেনস্থা বারবার টিএসসিতে আগেও হয়েছে। অন্য এক শ্রেণী আছে যারা মনে করে যে মানে নারী নেতৃত্বের জন্যই যোগ্য না। প্রথমটা আমরা পেয়েছি ব্রিটিশ থেকে ৪৭, ৭১ আমরা পাকিস্তান থেকে এবং ২৪টা আংশিকভাবে, যেহেতু আমরা এটা পূর্ণতে দিতে পারিনি, ভারত থেকে। তার নিরাপত্তা যে নিশ্চিত করতে পারে নাই, সেক্ষেত্রে তো এই রাষ্ট্রই খুনি। ওসমান হাদির আসলে কোনো রাজনৈতিক দল ছিল না। আমি মনে করি যে জুলাইয়ের আসলে কবর হয়ে গিয়েছে। যারা বলে যে জুলাইয়ের আগে তার অবদান কি, আমি তাদের কাছে আসলে প্রশ্ন করতে চাই, জুলাইয়ের পরে আপনাদের অবদান কি? নির্বাচন পরবর্তী সময়ে এখন মাত্র ১২ থেকে ১৩ দিন কতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো, কেউ কি নিরাপত্তা নিশ্চিত করতে পারলো? বলবো না যে সর্বমিত্র খুব ভালো কাজ করেছে বা এই কাজটা তার করা উচিত হয়েছে, এই কাজটার সমালোচনা ডাকসুর প্রত্যেকটা সম্পাদক করেছে। যে একটা শ্রেণী আছে যারা কখনোই আসলে চায় না যে নারীর প্রতি এই যে হেনস্থা এটা বন্ধ হোক, বন্ধ হলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আমি নাম না বলি, অনেক গুরুত্বপূর্ণ নেত্রীরাই এই ব্যাপারে ইন্টারেস্ট দেখায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে আলোচনায় এসেছে বেশ কিছু ছোট ছোট ঘটনা এবং প্রতিবাদ। এসবের মধ্য দিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য তির্যকে আজ আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ফাতিমা তাসনিম জুমা, আপনাকে স্বাগত তির্যকে। আপনি একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র এবং ডাকসু নেতা। তো এই দুটি বিষয়কে আপনি সমন্বয় করেন কিভাবে? কোনোটাই কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি না। দুইটা ক্ষেত্রেই আমি শিক্ষার্থীদের প্রতিনিধি। একটাতে আমি আমার কালচারাল লড়াইটা করি, অন্য জায়গায় আমি ছাত্রদের প্রতিনিধিত্ব করি। তো এই ক্ষেত্রে আমার আসলে সমন্বয় করতে কোনো সমস্যা হয় না এবং ইন এ সেন্স দুইটারই হচ্ছে কাজ একই রকম এবং আমরা একটা জায়গা থেকে আমি কালচারাল লড়াই করি এবং মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবেও আমার কাজটা বেশ অনেকটাই কালচারাল, মানে বর্তমান প্রেক্ষাপটে। তো সেই জায়গা থেকে আসলে আমার ওইভাবে সমস্যা হয় না। ইনকিলাব মঞ্চ কি শিক্ষার্থীদের একটা মঞ্চ বা এভাবেই কি আপনারা পরিচয় দেন? না, আমরা আমরা একটা কালচারাল অর্গানাইজেশন যেটা ছাত্র জনতা সকলে থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি বা যে শাখা সেটা তো অবশ্যই ছাত্রদের প্রতিনিধিত্ব করে এবং এখানে বেশিরভাগই আমরা যেহেতু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, আমরা ছাত্র জনতা হিসেবে আমাদের মেম্বারদেরকে ইন্ট্রোডিউস করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি তারা মূলত হচ্ছে ইন্টেলেকচুয়াল যে কাজগুলো সেগুলোর দিকে ফোকাস করে কাজ করে। ইন্টেলেকচুয়াল জোনটা নিয়ে আপনারা জি। কাজ করেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আপনি ডাকসুর। তো সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিয়ে এই আপনার একটা সময় তো পার হলো মোটামুটি। এই সময়ের কালে আপনার আসলে কাজ কি? ডাকসু কি কাজ করলো? এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের জন্য আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১ কোটি টাকার বাজেট দিয়েছিলাম। এখন ৬ মাস পার হলো। এই ৬ মাসে আমি আমার অ্যাকাউন্টে টাকা পেয়েছি ১ লক্ষ টাকা এবং আমাকে অনুমোদন দেওয়া হয়েছিল ১০ লক্ষ টাকার। এবং যেহেতু এই ফিল্ডটা আসলে যেমন ধরুন যে অন্য যেকোনো একজন সম্পাদকের কাজের সাথে যে কেউ একটা কর্পোরেট কোম্পানি কিংবা অন্য যে কেউ একটা জিনিস রিলেট করতে পারে বা সেখানে ইন্টারেস্ট ফিল করতে পারে। এই জায়গাটা আসলে খুবই কমপ্লেক্স একটা জায়গা, যেটা আমি আসলে মানুষের সাথে রিলেট করাতে পারি না। তো সেই জায়গা থেকে আমার যে কাজগুলো করার ছিল মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন নিয়ে, সেখানে হচ্ছে একদম আমার বেশ কিছু যে আমার ইশতেহারগুলো ছিল, এর মধ্যে বেশ কয়েকটি আমি করতে পেরেছি। যেমন আমার বেশ কয়েকটা ছিল যে আমি একাডেমিয়াতে যাতে আমাদের যে আন্দোলন সংগ্রাম এগুলো যাতে নিয়ে যেতে পারি, এজন্য আমি অলরেডি হচ্ছে প্রণোদনা রিসার্চের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করে তাদেরকে সেই ব্যাপারে দেওয়ার ব্যাপারে একটা আমরা ঘোষণা দিয়েছি। সেকেন্ডলি হচ্ছে যেটা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসটা মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য বিজয়ের মাসে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। যেমন যুদ্ধদিনের গল্প শুনে একটা প্রোগ্রাম করেছিলাম, যেখানে মুক্তিযোদ্ধা নিজের মুখে তার যুদ্ধদিনের সময়ের গল্পগুলো বলেছে। আবার আমাদের যারা জুলাইতে ছিল তারা কিভাবে মুক্তিযুদ্ধ থেকে ইন্সপায়ার হয়েছে সেই গল্পটাও তারা বলেছে। আবার আমরা বেশ কিছু মুভি করেছিলাম, প্রদর্শনী করেছি। এরপর বেশ কিছু মানে মুক্তিযুদ্ধটাকে সবার কাছে পৌঁছানোর জন্য যে কাজগুলো করা। এবং খুব রিসেন্টলি ২১শে ফেব্রুয়ারি, তো সেটাতে আমার আরো একটা ইশতেহার ছিল যে যারা শিশু কিশোর আছে তাদের পর্যন্ত আসলে এই গৌরবের যে ইতিহাসগুলো সেগুলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করা। তো ২১শে ফেব্রুয়ারি আমরা হচ্ছে বুকমার্কের মাধ্যমে যেখানে কিছু ইলাস্ট্রেশন ছিল এবং পেছন থেকে খুব ছোট করে একটু
একুশের যে আমাদের ইতিহাসটা সেটা সহ বুকমার্ক বিতরণ করেছি। হুম, তারপর যে দিবসগুলো সেগুলো অবজার্ভ করেছি এবং আমাদের অলরেডি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে একবার সাক্ষাৎ হয়েছে। এবং তাদের সাথে তারা কি কাজগুলো করছে, বিশ্ববিদ্যালয় এখানে কি ধরনের হেল্প করতে পারে, বা ডাকসুর আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা যাতে বিভিন্ন কাজের সাথে এনগেজ হতে পারে, এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। তাদের কাছে বেশ কিছু প্রস্তাবনা ছিল, তাদেরও আমাদের কাছে কিছু এক্সপেকটেশন ছিল, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তো যেহেতু এখন বাংলাদেশ আসলে একটা টাফ টাইম পার করেছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এজন্য আমার আর মন্ত্রণালয়ে যাওয়া হয়নি। তবে বেশ কিছু প্রপোজাল নিয়ে আমার যাওয়ার পরিকল্পনা আছে। কথা আছে। আচ্ছা, মূলত আপনারা হচ্ছে একাডেমিয়াতে মুক্তিযুদ্ধের যে উপস্থাপন বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক গবেষণার খাতটাকে সেন্টার করেই এটা এগোচ্ছেন। বেসিক্যালি ছিল মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো কাজ হয়েছে। হুম, তবে এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে বায়াস ছিল। হুম, তো এই ব্যাপারটা নিয়ে আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার ছিলেন, তার সাথে বেশ কিছু আলাপ হয়েছে। তো এই ক্ষেত্রে তারা বেশ কিছু যে প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলোকে কিভাবে করা যেত, এবং আরো একটা আমরা আমাদের জায়গা থেকে একটা প্রস্তাবনা নিয়ে গেছিলাম যে আম বিগত ফেসিবাদ আমলে বেশ কিছু ভুয়া মুক্তিযোদ্ধা, জাস্ট হুম, পলিটিক্যাল কারণে বেশ কিছু ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু হুম, ইনক্লুড হয়েছিল। হুম, তো তাদের যে একটা বেশ বড় অঙ্কের যে ভাতাটা তারা পায়, এটা কিন্তু একেবারে মানে রাষ্ট্রের জন্য একজন ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। কিন্তু হুম, অনেক মুক্তিযোদ্ধা আছে যাদেরকে আসলে এখন আমরা সম্মাননাটা দিতে পারিনি। সেই জায়গা থেকে উনারা এটা আমলে নিয়েছিলেন, এবং তাদের এই পরিকল্পনাটা আমি যতদূর জেনেছি আগে থেকে ছিল, এবং আমরা যখন প্রস্তাবনা নিয়ে গেলাম তখন পরবর্তীতে জানতে পেরেছি বেশ অনেকজনকে আর কি বাদ দেওয়া হয়েছিল ভুয়া হুম। মুক্তিযোদ্ধা। তো এই এটা তো কাজটা আসলে রাষ্ট্রের মানে হ্যাঁ, মুক্তিযোদ্ধার তালিকা যেটা হ্যাঁ, বলেন, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেটা তো আসলে রাষ্ট্র করবে। হ্যাঁ, জি। ডাকসু এখানে কি করবে? ডাকসুর যে কাজটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে কোলাবোরেশন করে সেই কাজটাকে সমন্বিত করে সেই কাজটা হওয়ার জন্য যে চাপ প্রয়োগ করা হুম, শিক্ষার্থীদের তরফ থেকে, সেটা আমরা করেছিলাম। হুম, এবং আমাদের জায়গা থেকে যেটা আমার সামনে আমাদের 26শে মার্চ আসছে, হুম, আমার জায়গা থেকে আমার যেটা পরিকল্পনা সেটা হচ্ছে পুনর্বার আমাদের যে ইতিহাস যেগুলো আছে, ইতিহাস তো আসলে খুবই কমপ্লেক্স একটা জায়গা, যেটার হুম, অনেকগুলো পার্সপেক্টিভ থাকে, অনেকগুলো হুম, থাকে। তো যে বইগুলো আসলে ফেসিবাদ আমলে পড়তে দেওয়া হয়নি, হুম, বা ধরুন যে অনেক মুক্তিযোদ্ধা আছে যাদেরকে, যেমন আপনি যদি ধরেন যে মেজর জিয়া, তার হুম, একটা বিশাল ভূমিকা ছিল, কিন্তু আমরা বিভিন্ন সময়ে হাসিনার আমলেই বলতে শুনেছি তাকে রাজাকার। তো এই হুম। ধরনের প্রচন্ড বায়াসড কিছু নেগেটিভ আছে। তো সেগুলো সেটা তো আওয়ামী ন্যারেটিভ। হ্যাঁ, আওয়ামী সেটা তো নেগেটিভ আওয়ামী আছে। ন্যারেটিভ। সেই সেটার বাইরে তো সেটা ধরেন বাইরে আরো অনেকগুলো বিএনপি নেগেটিভ আছে। ন্যারেটিভও আছে, সেটাও এক্সিস্ট করেছে। হুম, কোনো হুম। বই তো ব্যান করা হয়নি। না, এরকম বেশ কিছু বই ছিল, মানে হুম, বেশ কিছু নেরেটিভ ছিল, হুম, যে নেরেটিভ গুলো আসলে হরে ধরে প্রকাশ করা হয়েছে। ইভেন আমাদের যে বাংলাদেশের বিশ্ব পরিচয় যে বইটা ছিল সেটাকেও আমরা কিন্তু বায়াস হিসেবে এখন কনসিডার করি, এবং হুম, এটার কিন্তু জেনজিদের কাছে তারা কিন্তু তারা যে বইটা পড়ে এসেছে সেটার ব্যাপারে এক ধরনের অবিশ্বাস জন্ম নিয়েছে। সেজন্য হুম, আমি মনে করি যে বই পড়াটা ভীষণ জরুরি। তো এই জন্য আমার যেটা পরিকল্পনা যে 26শে মার্চের আমাদের 18টা হল আছে, হলে হুম, লাইব্রেরি আছে, সেগুলোতে ইতিহাস রিলেটেড যে বইগুলো মুক্তিযুদ্ধের, তার পরবর্তী সময়ের ৭২ থেকে ৭৫, জানেন কিনা জানি না, আমাদের ৭২ থেকে ৭৫ এর যে পত্রিকা ছিল হুম, সেগুলো কিন্তু আমাদের আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি সেখানে কিন্তু এটা ক্লোজড ছিল, এগুলো কিন্তু যে হুম, কেউ চাইলে অ্যাক্সেস পেত না। সেগুলো ওপেন করা, এ হুম। ধরনের বেশ কিছু কাজ হবে সামনে। এবং যেহেতু বিগত ৬ মাসে মাত্র ১,০০,০০০ টাকা পেয়েছি, আগামী ৬ মাসে আমি আপনার আসলে বাজেট ছিল ১ কোটি টাকার একটা বাজেট আমার ছিল। প্রপোজাল ছিল ১ কোটি, প্রপোজাল ছিল। হ্যাঁ, আপনি পেয়েছেন হচ্ছে ১০ লাখ টাকার বরাদ্দ। অনুমোদন অনুমোদন পেয়েছেন। সেখান থেকে ১ বরাদ্দ লক্ষ, পেয়েছেন ১ ১ লাখ লক্ষ টাকা। টাকা। তো ১ কোটি টাকার যেই প্রপোজালটা আপনি দিয়েছেন, হ্যাঁ। সেইটার তো তাহলে হচ্ছে আওতা অনেক বড়। আওতা অনেক বড়। যেমন এখানে ছিল, আমি একটা প্রপোজাল দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের যে বীরাঙ্গনা যারা ছিলেন, হুম, তাদের গল্পগুলো কিন্তু খুব বেশি আমাদের জানা নেই। হুম, আমরা হয়তো মুক্তিযুদ্ধের বই পড়ে জেনেছি যে আমাদের ২ লক্ষ মা-বোন ধর্ষিত হয়েছেন, হুম, তাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। কিন্তু হুম, তাদের গল্পগুলো আসলে জানার জায়গা ছিল না। এই জায়গাটা আমি খুব করে চেয়েছিলাম যেটা ফোকাস করি এবং কাজ করি, হুম, এবং তার জন্য প্রায় আমি ২৫ লক্ষ টাকার একটা বাজেট দিয়েছিলাম, যেটা বিশ্ববিদ্যালয় আসলে আমাকে অনুমোদন দিতে পারেনি। হুম, আ আমি চেষ্টা করব আমার জায়গা থেকে, যেহেতু এখন নির্বাচিত সরকার আছে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অলরেডি আমাদের ইশরাক ভাই আছে, যার বাবাও একজন মুক্তিযোদ্ধা। হুম, সেই জায়গা থেকে আমি তার কাছে এই প্রপোজালটা নিয়ে যাব। কারণ আল্টিমেটলি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাপাসিটি আছে, তার কিছু ক্রাইসিস আছে, হুম। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকেও কিছু ক্রাইসিস আছে। তবে এটা রাষ্ট্র চাইলে করতে পারে, এবং রাষ্ট্রের কাছে এই এই বার্তাটা পৌঁছানো আমি মনে করি ছাত্র সংসদের কাজ। এই জায়গাটাতে আমি একটু আরেকটা প্রসঙ্গ মুক্তিযুদ্ধ রিলেটেডই। আপনি জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন আ মানুষ। এবং সেই জায়গা থেকে আবার ইনকিলাব মঞ্চের কালচারাল যেই জার্নি, যেই ফাইট সেটার সাথে আপনি যুক্ত। হুম, এই দুটো জায়গায় মুক্তিযুদ্ধ এবং জুলাই হুম।
অনেক ক্ষেত্রেই এমন একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি হয় যেটা হুম, হচ্ছে যে জুলাইয়ের সঙ্গে যুক্ত সম্মুখ সারির নেতৃবৃন্দ যেন হচ্ছে মুক্তিযুদ্ধকে আসলে অস্বীকার করছে বা মুক্তিযুদ্ধকে আক্রান্ত করছে, এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে। হুম। সেই জায়গা থেকে আসলে এই যে আপনি নিজেও বললেন যে মুক্তিযুদ্ধের বিদ্যমান ইতিহাস নিয়ে সংশয় আছে এবং সেটা নিয়ে আপনি কাজ করতে চান বা সেটা একটা লক্ষ্য ছিল। তো সেই জায়গায় এই প্রসঙ্গটা একই সঙ্গে কি কন্ট্রাডিক্টরি হচ্ছে কিনা? কোনো জায়গায় আপনি ফিল করেছেন কিনা? না, এই জায়গাটা যারা বলে যে জুলাই এবং ৭১ মুখোমুখি, আমি মনে করি তারা একমাত্র আ উম এই ন্যারেটিভটা একমাত্র আওয়ামী ন্যারেটিভ। তারা হুম, ৭১ কে ২৪ এর মুখোমুখি করে ২৪ কে খারিজ করতে চায়। হুম, আ বিপ ব্যাপারটা আসলে এরকম না। আমাদের কিন্তু স্লোগান ২৪ এর যদি স্লোগান দেখেন, আপনারা দেখবেন যে ৭১ এর যে আমাদের যে চেতনা যেটা ছিল, হুম, সেটার ইনফ্লুয়েন্স কিন্তু ২৪ এ ছিল। আ হুম, তাদের মানে আমাদের প্রত্যেক শহীদই আমাদের শহীদ। এই হুম, ভূমির সন্তান। হুম, এখানে আসলে সবাইকে নিয়েই আমাদের এই বাংলাদেশটা আজকে এই পর্যায়ে এসেছে। তো এখানে আসলে ৭১ কে যদি অস্বীকার করে তাহলে তো ২৪ই হয় না। হুম, কারণ ৭১ না হলে তো কখনো ২৪ হতো না। হুম, আবার আমরা ৩ টা মানে ইনকিলাব মঞ্চ আমরা এভাবে দেখি। হুম, ৪৭ আমাদের আজাদীর ১ম পর্ব, হুম, ৭১ আমাদের আজাদীর ২য় পর্ব, হুম। ২৪ আমাদের আজাদীর ৩য় পর্ব। ১ম টাতে আমরা আ ৯০ কোথায়? ৯০ টা হচ্ছে, দেখুন ৯০ একটা গণঅভ্যুত্থান। সে হুম, এই যদিও আমাদের এটাকে আসলে গণঅভ্যুত্থান হিসেবে দেখা হয়, কিন্তু হুম, আমরা বিপ্লবের রূপ দিতে পারিনি এজন্য। ৯০ যে নেই এই ব্যাপারটা এরকম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সিভিয়ারিটি, অপারেশন সবকিছুর দিক দিয়ে যদি দেখেন, হুম, ২৪ টা একটা একেবারে জনমানুষের আকাঙ্ক্ষা থেকে প্রত্যেক শ্রেণী পেশা, প্রত্যেক ধরনের প্রত্যেক জেন্ডারের মানুষের অংশগ্রহণ। হুম, এবং এই জায়গাটাকে আমরা আসলে এভাবে দেখি যে এখানে ভারতীয় যে আগ্রাসন ছিল হুম, সেটাকেও খারিজ করার মাধ্যমে কিন্তু ২৪ হয়েছে। হুম, ২৪ হুম, পরবর্তী যে বাংলাদেশ, সে কিন্তু আসলে ওই ভারতের যে আগ্রাসন সেটাকে রিড করতে পেরেছে বা সেটাকে অ্যাড্রেস করছে। হুম, তো সেই জায়গা থেকে আমরা ৩ টা পর্ব হিসেবে ভাগ করছি। তো ১ম টা আমরা পেয়েছি ব্রিটিশ থেকে হুম, ৪৭, ৭১ আমরা পাকিস্তান থেকে, এবং হুম, ২৪ টা আংশিকভাবে, যেহেতু আমরা এটা পূর্ণতা দিতে পারিনি, হুম, ভারত থেকে। এভাবে হুম। আমরা রিড করি ব্যাপারটাকে। দুটো আ প্রিভিয়াস দুটো ২৪ এর আগের দুটো সরাসরি এখানে উপস্থিত থাকা শাসক গোষ্ঠী। জি। হ্যাঁ? হুম। ২৪ এর সময় ভারতের উপস্থিতিটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন তাহলে? আম ভারতের উপস্থিতিটা আমরা কিভাবে ব্যাখ্যা করি? ভারত কি আমরা বলি, উপস্থিত ছিল বাংলাদেশে? ভারত উপস্থিত না থাকলেও বাংলাদেশের প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, আ মনে হতো যেন বাংলাদেশের সরকার নয়, বরং ভারতের সরকার। হুম, আপনি দেখবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে যে, ভারতকে এত দিয়েছি যে সে আজীবন মনে হুম, রাখবে। হুম, আপনি দেখুন এখানে যে একটা চুক্তি হচ্ছে, যে একটা কার্যক্রম হচ্ছে, সেখানে জনগণের তো আকাঙ্ক্ষার পরিপূর্ণতা পাচ্ছেই না, বরং মনে হচ্ছে যেন আমরা ভারতের একটা অঙ্গরাজ্য, এখানে হুম, ভারতকে সার্ভ করা হচ্ছে। বাংলাদেশের ভেতর দিয়ে যে করিডোর হওয়ার কথা ছিল, হুম, আপনি যদি ধরেন রপ্তানি চুক্তি ধরেন বা আমাদের যে পানি বন্টন চুক্তি বলেন, হুম, প্রত্যেকটা সেক্টরে হুম, আমি বঞ্চিত। হুম। প্রত্যেকটা সেক্টরে দেখছি যে আমার পার্শ্ববর্তী দেশ সেখানে বেনিফিটেড হচ্ছে। এবং এই জায়গাটা থেকে তো আসলে অস্বীকার করার কোনো সুযোগই নেই। আমি এই পয়েন্টটাতে আসবো আবার ঘুরে। এই আপনার জবাবের পার্সপেক্টিভে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ২ দিন আগে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করেছে। সে চুক্তি কি আপনি দেখেছেন? আমি চুক্তিটা সম্পর্কে এখনো বিস্তারিত পড়াশোনা করতে পারিনি। কারণ আমি, চুক্তিটা কিন্তু হ্যাঁ, বিপুলভাবে আলোচিত এবং আলোচিত বলা হচ্ছে হয়েছিল। এটা হচ্ছে দাসখত দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। যেহেতু আমি এই ব্যাপারে বিস্তারিত আসলে পড়াশোনা করিনি, এই ব্যাপারে আমি অবশ্যই মন্তব্য করব না। তা কারণ ডাকসু এই ধরনের চুক্তি নিয়ে চিন্তিত না? অবশ্যই চিন্তিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু এটা এখনো বিস্তারিত পড়াশোনা করিনি, তো হুম, সেজন্য আমি এই ব্যাপারে আচ্ছা। মন্তব্য করতে চাই না। তো এই যে এর জায়গায় ইনকিলাব মঞ্চের সাথে আপনি ঢাবি শাখার জি। মুখপাত্র সেহেতু ইনকিলাব মঞ্চ চলেই আসে এবং হ্যাঁ, হ্যাঁ, ইনকিলাব অবশ্যই। মঞ্চ এলে অবশ্যই শরীফ ওসমান বিন হাদি প্রসঙ্গ আসবেই। তো শরীফ ওসমান বিন হাদি সেই জায়গাটাতে হচ্ছে তিনি আক্রান্ত হলেন, তাকে হত্যা করা হলো এবং এইটার খুবই বড় ধরনের একটা রিপারকেশন আমরা দেখলাম, বড় একটা বিক্ষোভ আমরা দেখলাম। আবার আপনার আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই। ছায়ানট কি মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড কোনো প্রতিষ্ঠান? ছায়ানট তো বাংলাদেশের আমরা যতটুকু জানি
সংস্কৃতি মনা একটা অর্গানাইজেশন যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং তারা যে ছায়ানটের জন্মটা সম্পর্কে এটা এটা খুব সম্ভবত আমার আসলে এখন ওভাবে বিস্তারিত জিজ্ঞেস করলে আমি হয়তো বলতে পারবো না। তবে আমার যতটুকু মনে পড়ে এটা খুব সম্ভবত ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে মানে বাঙালি জাতীয়তাবাদের যে ব্যাপারটা ছিল, সাংস্কৃতিক যে আগ্রাসন ছিল সেটা কেন্দ্রিক হয়তো উত্থান হয়েছিল। সেটা রবীন্দ্র জয়ন্তী উদযাপনের হ্যাঁ, মধ্য উদযাপন। দিয়ে হ্যাঁ, ওয়াহিদুল হক এবং তাদের যে হ্যাঁ। তৎপরতা সেটার মধ্য দিয়ে জন্ম হয় এবং সেই সাংস্কৃতিক আন্দোলন 52-র প্রেক্ষাপট তো অবশ্যই আছে, সেখান হ্যাঁ। থেকে তারপর যাত্রা করে আসলে অনেকগুলো ধাপ 66, হুম, হুম। 69 এই অনেকগুলো ধাপের মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বলেই প্রসঙ্গটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা দেখলাম যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর যে প্রতিবাদ, সেইটার প্রতিবাদের মধ্য দিয়ে আমরা দেখলাম কতগুলো প্রতিষ্ঠানকে পুড়ে যেতে, ধ্বংস হতে, হুম, হ্যাঁ, বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ছায়ানট। হুম। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? প্রথমত এখানে দুটি সংবাদ মাধ্যম এবং হচ্ছে ছায়ানটকে ভাঙচুরের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং ওই মোমেন্টে আমরা উদীচীও ছিল। হ্যাঁ, উদীচীও ছিল। আমরা যখন ভীষণভাবে শোকাগ্রস্ত এবং হচ্ছে তখনও পর্যন্ত আমাদের নেতার যে মরদেহ সেটা দেশে আসেনি, ওই মোমেন্টে মাত্র খবরটা এসেছে। সেই মোমেন্টে আসলে আমরা কি ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সবকিছু বাদ দিয়ে আমাদেরকে কথা বলতে হয়েছে যে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না। দেখুন, বাংলাদেশের মানুষের এভাবে আসলে বলা উচিত না। তারপর যে কথাটা বলতে হয়, শরীফ ওসমান বিন হাদি কখনো কোনো কিছু ভাঙার পক্ষে ছিলেন না। তিনি সবসময় যেটা বলতেন যে ইভেন তিনি অনেকবার সমালোচনা করেছেন, এই সমালোচনা করতে গিয়ে তাকে নিজেকেও সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে যারা অতি আবেগী গোষ্ঠী তারা পর্যন্ত ওসমান হাদিকে বলতো সেকুলার বা অন্য অনেক তাকে টেক করা হতো। তো সেই জায়গা থেকে ওসমান হাদি সবসময় চাইতেন যে এই জিনিস আপনার পছন্দ না, আপনার প্রথম আলোর বয়ান পছন্দ না, আপনার উদীচী ছায়ানট পছন্দ না, আপনি সেটার বিপরীতে আরেকটা প্রতিষ্ঠান দাঁড় করান যে সেটার এটা শেষ দিকে হ্যাঁ, প্রথম একদম শুরু থেকেই তিনি এই কথাগুলো বলতেন। তো আমাদের নিজস্ব জায়গা, আমাদের ইনকিলাব মঞ্চের যে দর্শন সেটাও এরকম। যখন আমি কোনো কিছুর বিপক্ষে যেতে চাই, আমি কোনো সহিংসতা কিংবা কোনো ধরনের ভালগার কিছু না করি, আমি বরং সেটার কাউন্টার সেটা খুবই সুসংহত উপায়ে করব। এবং এই জন্যই আমরা ইনকিলাব মঞ্চ গঠন করেছি। আমরা কিন্তু কাউকে ভেঙে বা কাউকে দোষী করে এভাবে আগাইনি। আমরা নিজস্ব একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছি, নিজস্ব অর্গানাইজেশন গড়ে তোলার চেষ্টা করছি। এবং তখন তো বাংলাদেশের স্বতঃস্ফূর্ত সকল জনতা ছিল। সেই জনতার মধ্যে এমন অনেকে ছিল যারা চাইতো যে এটাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। ইভেন এইটার তো আমরা নিজেরাই ফেস করেছি যখনই আমরা আন্দোলন সংগ্রাম করতে কিন্তু এটা গিয়েছি। দায় তো অনেকেই হচ্ছে ইনকিলাব মঞ্চের উপরে দেয়। এটা সেই গোষ্ঠী দিতে চায় যারা আসলে কখনো ইনকিলাব মঞ্চকে আমি মনে করি পড়াশোনা করেনি। যদি তারা ওসমান হাদি ইনকিলাব মঞ্চ নিয়ে পড়াশোনা করতো, আই গেস তারা কখনো বলতো না। আমাদের পেজে যখন ওসমান হাদি শহীদ হলো, তার শহীদ হওয়ার একটা পোস্ট ছিল এবং উদীচী ছায়ানট না ভাঙার আহ্বান এবং শান্ত থাকার আহ্বান খুব সম্ভবত 4 থেকে 5টা পোস্ট ছিল আমাদের প্রত্যেকের জায়গা থেকে। তো এই কাজটা তো আমরা করেছি এবং এই দায়গুলো যারা দিতে চায়, যারা আসলে ইনকিলাব মঞ্চকে এই ধরনের ফ্রেমিং করতে চায়, যেমন আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়া ওসমান হাদিকে জঙ্গি হিসেবে সাজাতে চেয়েছে, বাংলাদেশের অনেক মানুষজন এভাবে পোট্রে করতে চেয়েছে সে একটা স্টেট নির্মিত একটা চরিত্র, কিংবা হচ্ছে ইনকিলাব মঞ্চ একটা উগ্রবাদী সংগঠন। আমার মনে হয় যে তারা কখনো আসলে ওসমান হাদিকেও পরে দেখেনি, ওসমান হাদির যে প্রতিষ্ঠান সেই ব্যাপারেও আসলে কখনো পড়াশোনা করেনি, এই জন্য তারা এই ধরনের মন্তব্য করে। স্বাভাবিকভাবে একদম শুরু থেকে এখন পর্যন্ত আমাদের যতগুলো প্রোগ্রাম ছিল আমরা বরাবরই বলে এসেছি যে ন্যারেটিভের বিপরীতে ন্যারেটিভ, আইডিওলজির বিপরীতে আইডিওলজি, কথার বিপরীতে কথা, কখনো ভাঙচুর সহিংসতা না। আচ্ছা, আপনি হাদির মৃত্যুর পর একটা কমেন্ট আপনার এসেছে, সোশ্যাল প্ল্যাটফর্মেই এসেছে, সেটা হচ্ছে হাদির খুনিরা তার জানাজাতেই উপস্থিত ছিল। এই কমেন্টটা এসেছে এবং সেটা সে সময় খুবই একটা বড় ধরনের একটা আলোড়ন তুলেছিল যে এই বক্তব্যটা তাহলে কারা, তাহলে আপনি কি জানেন যে কারা বা চিহ্নিত করতে পেরেছেন? দেখুন, এই জায়গাটা বলার পেছনে আমার অনেকগুলো কারণ আছে। এটা আক্ষরিক করতে না নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কারণ আপনি জানেন যে এখন পর্যন্ত যখন 2024 সালের ডিসেম্বরে যখন প্রথম তাকে হত্যার হুমকি দেওয়া হয়, তখনই আমরা জিডি করেছিলাম। সেই জিডির কপি শাহবাগ থানা
তার শাহাদাতের পরে পর্যন্ত অস্বীকার করেছে। হুম, যখন আমাদের কাছে তো ছিল না, পরবর্তীতে আমাদের অনেকের মোবাইল ঘেটে অনেক পুরনো ডকুমেন্ট ঘাটার পর যখন আমরা দেখতে পেলাম যে আমাদের কাছে একটা কপি আছে, তখন তারা স্বীকার করেছে যে হ্যাঁ আমরা জিডি করেছিলাম। এর আগে পর্যন্ত তারা অস্বীকার করেছে। হুম, এই যে রাষ্ট্রীয় যে অসহযোগিতা এবং সে যখন একজন প্রার্থী হিসেবে যখন মাঠে নামলো হুম, তখন ঢাকা ৮ হ্যাঁ আসনে। ঢাকা ৮-এ এবং হুম, বিশেষ করে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, হুম, সেটার জন্য আপনারা জানেন আমরা সারা দেশে গণসংযোগ করেছিলাম। হুম, এরপর থেকে একদম বেশ অনেকগুলো জায়গা থেকেই জানানো হয় যে তার মৃত্যু ঝুঁকি আছে। অনেকের নাম আসে, অনেক রাজনৈতিক নেতার নাম আসে, বা অনেকে হচ্ছে ইন্ডিয়া থেকে অনেকগুলো কল আসে নাম্বার থেকে। এসব হুম, কিছুই তো আমরা গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিলাম। হুম, তো একজন প্রার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। একজন হুম, মানুষ জীবন হুমকির জন্য সে জিডি করেছে এবং হুম। তার নিরাপত্তা যে নিশ্চিত করতে পারে নাই, সেক্ষেত্রে তো এই রাষ্ট্রই খুনি। এবং তার শাহাদাত পরবর্তী সময়ে তাহলে আপনি আঙুলটা তাক করছেন আসলে রাষ্ট্রের দিকে। রাষ্ট্রের দিকে, কারণ তাদের অসহযোগিতার কারণে এই কাণ্ডটা ঘটতে পেরেছে বলে আমার বিশ্বাস। এবং যখন আমি জানাজার প্রথম কাদের এই কথাটা বলার কারণ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো ওখানে উপস্থিত ছিল এবং তারা যদি রাষ্ট্র প্রথম বলতে তো তখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনূস ছিলেন এবং নেতৃত্বাধীন হ্যাঁ, সরকার। সরকার ছিলেন। হুম, সেখানে হচ্ছে আমাদের সবগুলো বাহিনীর প্রধানেরা ছিলেন। হুম, তাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সবগুলো রাজনৈতিক দল ছিলেন। ওসমান হাদির আসলে কোনো রাজনৈতিক দল ছিল না। যদি রাজনৈতিক দলের কোনো ব্যাকআপ থাকতো, আমি মনে করি যে তাহলে অন্তত মানুষজন যে খুন করেছে তারা ভাবতো একবার যে তার একটা ব্যাকআপ আছে। তো এই জায়গাগুলোতে সব রাজনৈতিক দলের আসলে আল্টিমেটলি যেটা হয়েছে তার মৃত্যুর মাধ্যমে আমি মনে করি যে জুলাইয়ের আসলে কবর হয়ে গিয়েছে। এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো জুলাইয়ের আসে, বা অন্য অন্য লড়াকুরা তো এখনো অন্য বেঁচে আছেন। লড়া করে বেঁচে আছে, কিন্তু জুলাই পরবর্তী সময় থেকে তার শাহাদাতের আগে পর্যন্ত সবচেয়ে বেশি জুলাইয়ের জন্য যে মানুষটা কথা বলেছে, সবচেয়ে বেশি জুলাইকে ধারণ করে, জুলাইকে বাঁচিয়ে হুম, রাখার জন্য, একটা বাংলাদেশকে একটা ভালো একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ সত্যিকার অর্থে সে যেটা বলতো সেটা হুম, প্রতিষ্ঠার জন্য যে লড়াইটা সে করেছে, অন্য কাউকে আমরা করতে দেখিনি। তারা হুম, তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, কিন্তু একেবারে জানপ্রাণ দিয়ে যে লড়াই করা এবং হুম, নিজের মধ্যে সত্যিকার অর্থেই ধারণ করা, সেটা ছিলেন ওসমান হাদি এবং তাকে রাষ্ট্র বাঁচাতে পারেনি। সেটা তার গুলি খাওয়ার পরে রাষ্ট্র অনেক সহযোগিতা করেছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, এটা অস্বীকার করবো না। তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, কিন্তু সেটা যদি শাহাদাতের আগে হতো তাহলে হয়তো আমার ভাই বেঁচে থাকতো। এই জায়গাটাতে আপনি নিজেই বললেন যে কেউ কেউ হাদিকে পোর্ট্রে করার চেষ্টা করেন যে স্টেট প্রডিউসড ক্যারেক্টার হিসেবে। আবার আপনি বলছেন যে স্টেট অর্গানই রাষ্ট্রের অর্গানগুলোই আসলে তার হত্যার সঙ্গে যুক্ত কোনো না ইনডিরেক্ট, কোনোভাবে, হ্যাঁ। ইনডিরেক্টলি পরোক্ষভাবে হোক বা যেভাবেই হোক। এই দুটো প্রসঙ্গ আসছে এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে জুলাইয়ের ধারণ করা বা হচ্ছে জুলাইয়ের বিষয়। আমাদের এখানে এসেছিলেন নুরুল হক নূর। হুম, তার সঙ্গে আমরা এই প্রসঙ্গে এবং সেটা কিন্তু যখন হাদি গুলিবিদ্ধ হন হুম, তার হুম, ঠিক ওই দিনই অথবা তার পরদিন ওনার সঙ্গে আমরা আলোচনা করি। তো সেখানে তিনি বলেছিলেন যে জুলাইয়ের পরে আসলে হচ্ছে শরীফ ওসমান বিন হাদির উত্থানটা হুম, হুম, হয়েছে। হুম, জুলাইয়ের আগে আসলে তার কন্ট্রিবিউশন খুব বেশি নয়। এই হুম, ধরনের হুম, একটা হুম, বক্তব্য আমরা হুম, তার কাছ থেকে পেয়েছি। বা এরকম আরো কিছু বক্তব্য শুধু নুরুল হক নূর নয়, ওই সময়ের শিক্ষার্থীদের প্রতিনিধি বা নেতৃস্থানীয় যারা আছেন তাদের কেউ কেউ এই ধরনের বক্তব্য হুম। দিয়েছেন। আবার সরাসরি স্টেট প্রডিউসড ক্যারেক্টার এই আলোচনাটাও আছে। তো সেই জায়গাটাকে আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন? এই আলোচনা বা সমালোচনা যেটাই বলি না কেন? প্রথমত যে যারা বলে যে জুলাইয়ের আগে তার অবদান কি, হুম, আমি তাদের কাছে আসলে প্রশ্ন করতে চাই জুলাইয়ের পরে আপনাদের অবদান কি? ওকে। জুলাইয়ের পরে তো বাংলাদেশ খুব ভালো একটা পজিশনে চলে গিয়েছে। জুলাইয়ের আগে বাংলাদেশ খুব মানে খারাপ ছিল। জুলাইয়ের পরে বাংলাদেশ খুব ভালো হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম না। হুম, জুলাই হলো জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এবং হুম, বাংলাদেশটাকে আসলে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করার জন্য তখনও তো হুম, আপনাদেরকে দরকার ছিল। তখন আপনারা কই ছিলেন? হুম, আপনাদের কি অবদান? কয়েকটা হুম, অবদান আমি শুনতে চাই তাদের মুখ থেকে। সেকেন্ডলি জুলাই পূর্ববর্তী সময়ে আ যার জায়গা থেকে যেটুকু করার ছিল। এই প্রশ্ন আমাকেও শুনতে হয় যে আমি কোথায় ছিলাম? হুম, আ ইভেন এই ধরনের প্রশ্ন শোনা যায় যে ২০১২-১৩ সালে অমুক হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসলো, তখন থেকে সে আন্দোলন সংগ্রাম করে। তো ২০১২-১৩ সালে তো আমি ক্লাস 4 এ পড়তাম। সেই সময় আমি কি আন্দোলন করব? হুম, আমার যখন আন্দোলন করার সময়, যখন আমি বুঝতে শিখলাম, যখন আমি জানতে শিখলাম, তখন তো আমি রাজপথে আছি। শরীফ হুম, ওসমান বিন হাদির ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই ছিল। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসলেন,
তখন থেকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে আপনি দেখবেন শহীদ কিছুদিন আগে এই কথা যারা বলে তাদের দেখা উচিত। শহীদ আবরার যখন শহীদ হলেন তখন যে বিশ্ববিদ্যালয়ে যে মিছিলটা হলো, স্লোগান যে দিচ্ছিলেন সেটার একটা ভিডিও, তিনি আসলে কখনোই এই জিনিসগুলা সামনে আনেননি বা বলেননি। মানে প্রচারের হ্যাঁ, কাজ। ব্যাপারটা তো এরকম না যে যেমন আপনি যেমন এখন যদি আমি শুট করে যদি বলি যে জুলাইয়ের অন্যতম আমাদের লিডার আমাদের সুমাইয়া, সবাই জিজ্ঞেস করবে কে সুমাইয়া? সুমাইয়া একজন শহীদ। তাকে হয়তো আপনি চিনেন না, তাই বলে কি আপনি তার অবদানকে অস্বীকার করবেন? সে হয়তো বহুল আলোচিত না, তাই বলে কি আপনি তার অবদানকে অস্বীকার করবেন? এই যে এক ধরনের যে ইনসিকিউরিটি, যে আমি আমার স্টেকটা হয়তো হারিয়ে ফেলবো, ইনসিকিউরিটি থেকে যখন আপনি আরেকজনের অবদানকে মানে নিজেকে বড় করার জন্য বা কাউকে বড় করার জন্য অন্যকে আন্ডারমাইন করার দরকার পড়ে না। এটা একটা খুবই বাজে টেন্ডেন্সি এবং আমি আশা করব যারা আমাদের তরুণ নেতৃত্ব আছে তারা অন্তত এই ব্যাপারটা থেকে বের হয়ে আসবেন যে তার কি অবদান, এই ধরনের আসলে কথাগুলো খুবই কারণ এক দুজন এই মানুষকে ধরনের দিয়ে তো হয় না। অনেকগুলো কথা আসলে একটা এইভাবে অভ্যুত্থান তো আসছে। এক দুজন মানুষকে দিয়ে হয় না, সামষ্টিক মানুষকে দিয়ে হয়। আপনি একজন র্যান্ডম মানুষকে আপনার অবদান কি বলা, এটা খুবই ইনসেন্সিবল একটা কোয়েশ্চেন। সেটা তো আলোচনায় আসেনি, কিন্তু তার অবদান আপনার চেয়ে কোনো অংশে কম না। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আরো দুই একটি প্রশ্ন আমাদের আছে, সেটা হলো যে রিসেন্ট টাইমে এটা ব্যাপকভাবে ইনকিলাব মঞ্চ, একটা অংশ ইনকিলাব মঞ্চের সঙ্গে আছে, আরেকটা অংশ স্বাভাবিকভাবেই একটা বিরোধিতা, বাংলাদেশের কালচারটা এমন। তো সেই জায়গায় যে হাদির কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম জাতীয় কবির পাশে কেন, এই প্রশ্নটা খুব বড় করে আমরা দেখছি যে গেল বেশ কিছুদিন ধরেই এই প্রশ্নটা কেউ কেউ তুলছেন এবং তাদের কেউ কেউ বেশ প্রসিদ্ধ ব্যক্তিও বটে। তো এই যে জায়গাটা, এইটা নিয়ে আসলে মানে বলা হচ্ছে যে এটা খুব সুপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হাদিকে কবর দেওয়া হয়েছে, যদিও ওনার ইচ্ছা ছিল ওনার বাড়িতে কবর দেওয়া বা গ্রামে ফিরে যাওয়ার বিষয়টা, যদি উনি মারা যান, উনি জীবদ্দশায় এরকম নাকি বলে গেছেন। তো সেই জায়গাটা আসলে মানে এই যে আলোচনাটা, এই আলোচনাটাকে আসলে ইনকিলাব মঞ্চ কিভাবে দেখে? আপনি এক ঢাবি মুখপাত্র হিসেবে আপনি আচ্ছা, এই আলোচনাটাকে আসলে আমরা ওভাবে সবকিছু তো আসলে আমলে নেওয়ার দরকার প্রয়োজন মনে করি না। আমাদেরকে নিয়ে কতজন কত কথা বলে। ইভেন এই ধরনের আলোচনাও তো শুনতে পাই যে মানে এই ধরনের কমেন্ট অনেকেই করে যে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। তো সবকিছু আমলে নিয়ে তো আসলে সামনে কাজ করা যায় না। প্রথমত যে কথা সেটা হচ্ছে যে জায়গায় এখন শরীফ ওসমান হাদি শায়িত আছেন, তিনি যখন প্রথম দিকে ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, তার যখনই মন খারাপ থাকতো, তার জীবনের একটা বড় অংশে বড় প্রভাব ছিল নজরুলের। এবং তিনি যখন তার মন খারাপ থাকতো ঠিক ওই জায়গাটাতে এসে শুয়ে থাকতেন। তো এই ঘটনা আমরা জানতাম, তার বন্ধু বান্ধবরা জানতো এবং তার আসলে কিভাবে মৃত্যু হবে, সে কি হবে এটা তো সে জানতো না। তো তার জীবনের একটা বড় প্রভাব ছিল তার বাবার, সেজন্য তিনি চাইতেন যে হয়তো তিনি শাহাদাত যদি বরণ করেন তাহলে হয়তো তার বাবার কাছে যাবেন। কিন্তু তার যে পরিস্থিতিতে যে অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে, আমরা মনে করেছি যে তার ঢাকায় থাকা উচিত। সেক্ষেত্রে কি পরিবারের ইচ্ছাকে ইনকিলাব মঞ্চ আমলে নেয়নি? পরিবারের ইচ্ছা ছিল না, পরিবারের ইচ্ছা এরকম ভাবে ছিল না যে তাকে ওখানেই দিতে হবে। তাদের ইচ্ছা ছিল যে ঢাকায় থাকুক এবং তার স্ত্রী তার কাছে জিজ্ঞেস করা হয় কোথায় দেওয়া হলে ভালো হয়, সংসদ ভবনের পাশে না নজরুলের পাশে। তখন তিনি মনে করেছেন যে যেহেতু নজরুল তার জীবনের মানে তার ওসমান হাদি হয়ে ওঠার পেছনে এত বড় অবদান নজরুলের ছিল, নজরুলের পাশে হলেই ভালো। এবং সংসদ যেহেতু সকলের জন্য উন্মুক্ত না, সংসদ ভবন প্রাঙ্গণ, তো সেক্ষেত্রে নজরুলের পাশে হলে ভালো হয়, এটাই তিনি বিবেচনা করেছেন। এবং আমরা মনে করেছি যে বাংলাদেশের যে মানুষটা, এটা তো আসলে কেউ অস্বীকার করবে না, তাকে ঘিরে যে স্পার্ক হয়েছে, মানুষের যে স্পিরিট, যে ভালোবাসার জায়গায় তিনি পৌঁছেছেন, সেই জায়গা থেকে তার কবরটা সকলের জন্য, সকলে যাতে দেখতে পারে, দোয়া করতে পারে, সেই জায়গাটা এনশিওর করা জরুরি ছিল আমাদের কাছে। অনেকের অনুরোধ ছিল, তো সেই ক্ষেত্রে আমরা সেই অনুরোধটা করেছিলাম সরকারের কাছে, তারা সেটা ব্যবস্থা করে দিয়েছে। হাদির পরিবারের সঙ্গে তো নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে এখনো। তো এই তাদের অবস্থা বা হচ্ছে তার সন্তান সবকিছু মিলে শেষ আপনার কবে যোগাযোগ হয়েছে? আমাদের তো রেগুলারই যোগাযোগ হয়, প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তো সেখানকার সন্তানের বেড়ে ওঠা নিয়ে সবাই স্বাভাবিকভাবেই হচ্ছে বা তার স্ত্রী, এটা নিয়ে সবার এক ধরনের উৎকণ্ঠা তো আছেই। এটা সমালোচক যারা তাদেরও এই উৎকণ্ঠাটা আছে আসলে। তো
সেই জায়গাটাতে হচ্ছে আপনারা ইনকিলাব মঞ্চের জায়গা থেকে কি করছেন বা রাষ্ট্র কি করছে, রাষ্ট্রের নেওয়া পদক্ষেপগুলো কি আচ্ছা, আপনারা? এই ক্ষেত্রে আমাদের যেটা বলার ছিল যে শরীফ ওসমান হাদির পরিবারের জন্য যদি রাষ্ট্র কিছু করতে চায় হুম সেটা তারা অবশ্যই করতে পারে, তবে তার বিচার সবকিছুর আগে। হুম এটা রাষ্ট্রের দায়িত্ব যে যার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের, সে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে এবং সেটা রাষ্ট্রের তরফ থেকে এক ধরনের চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারে ইনকিলাব মঞ্চ আসলে পারিবারিক ব্যাপারে কখনোই ইন্টারফেয়ার করেনি। ওসমান হাদির একটা জীবন দর্শন ছিল, হুম তার প্রফেশনাল জায়গা, তার সাংগঠনিক জায়গা এবং পারিবারিক জায়গা, তিনটা কখনোই তিনি এক করতেন না। এবং এক্ষেত্রেও আমরা আমাদের সাংগঠনিক জায়গা থেকে আমাদের যদি কখনো এরকম প্রয়োজনীয়তা পড়ে যে শরীফ ওসমান হাদির পরিবার বা তাদের সবকিছুর জন্য দায়িত্ব নিতে হবে, সেক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে হয়তো নিব। এবং তার যিনি ওয়াইফ, তিনি যথেষ্ট কেপেবল এবং তিনি খুবই শিক্ষিত মহিলা। তিনি হুম চাইলেই সেই কাজটা যে ভরণ পোষণ সেটা তিনি নিজেই করবেন বলে কখন সরকারের চাকরিও ফিরিয়ে দিয়েছেন। এ ব্যাপারে হুম। আসলে আমাদের ওভাবে কথা বলতে হয় না এবং আমরা ওভাবে ইন্টারফেয়ারও করি না। তো সেই জায়গাটা আসলে আমরা আলাদাই রেখেছি। আপনারা কি কোনো ধরনের উদ্যোগের কথা জানিয়েছিলেন পরিবারকে বা আমাদের তো উদ্যোগ নেওয়ার আপনাদের প্রয়োজনীয়তা তরফ ছিল না। থেকে? যেটা রাষ্ট্রীয় তরফ থেকে যেটা করা হয়েছে সেটাতে হুম আমাদের আপত্তিও নেই, অনাপত্তিও নেই। আচ্ছা, শেষ হাদি প্রসঙ্গে একদম শেষ একটা প্রশ্ন করে আমি অন্য প্রসঙ্গে যাব। সেটা আচ্ছা। হচ্ছে হাদির যেই টোটাল জার্নি, তার বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন, সেটা কখনো উত্তেজক, কখনো একদমই পাঠচক্রের হাদিকেও আমরা দেখেছি, পাঠচক্রে বসে হুম, কথা হুম, বলছেন। হুম, তো এই যে ওনার জার্নি, সেখানে ওনার কিছু ভাষা কাঠামো নিয়ে এক ধরনের আলোচনা আছে। খুবই সমালোচিত হয় এই ভাষা হুম, কাঠামো হুম, এবং সেটা বিশেষত কিছু গালির ব্যবহার খুব প্রবলভাবে, যেটা আমরা স্লোগানেও দেখেছি, ইনকিলাব হুম, হুম, মঞ্চের হুম, স্লোগানে হুম। পড়ে। সেই বা এই ভাষা কাঠামোটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো সরাসরি হচ্ছে নারীকে আক্রান্ত করে বা একটা লৈঙ্গিক পরিচয়ের মানুষকে আক্রান্ত করে। আচ্ছা, আচ্ছা। এই ব্যাপারে আসলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই। আ হুম, তার জীবদ্দশায় আমাদের সবচেয়ে বড় আ রিল্যাক্সের জায়গা হলো তার জীবদ্দশায় তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছিলেন। হুম, তো তার ভাষায় যদি এভাবে বলতে হয়, যখন আপনি হুম, দেখেন যে হুম, আ তিনি তার একটা উক্তি আছে যে, হুম, "জালিমের বিপক্ষে মজলুমের গালি হলো মহাকাব্য।" হুম, তো যখন আপনি দেখেন, যখন হাসিনা যখন হেলিকপ্টার থেকে খুন করছে ৪ বছরের একজন শিশুকে, হুম, হুম, তখন তিনি তার ভাষায় যে তখন তো আপনি দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন না। তখন হুম, আপনার মুখ দিয়ে তখন গালিই বের হবে। হুম, তো যখন আপনার ভাই হাসনাত, নাহিদ তারা যখন আক্রান্ত হচ্ছে, হুম, তখন আপনার মুখ দিয়ে আসলে সুশীল কথা বের হওয়ার কথা না। তখন আপনার মুখ দিয়ে যে আপনার ভাইকে আক্রান্ত করছে তার জন্য গালিই বের হবে। হুম, এবং এই যে গালিগুলো এগুলো আসলে কেউ আক্ষরিক করতে দেয় না। হাসিনাকে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের দেওয়ালে, দেওয়ালে হাসিনাকে নিয়ে প্রচুর গালি দেওয়া হয়েছে। এখানে কিন্তু তাকে নারী হিসেবে আক্রান্ত করা হয়নি। হুম, তাকে ফেসিবাদের যে আইকন সেই হিসেবে আক্রান্ত করা হয়েছে। হুম, এখানে যদি আপনি নারী ফ্রেমিং করেন এটা তাহলে ভুল হয়। হুম, তার যে ফেসিবাদী চরিত্র, তার যে অপারেশন সেগুলোকে এখানে টার্গেট করা হচ্ছে। এবং এই গালিটা যে আসলে আ নারী পুরুষ দেখে, দেখে হচ্ছে ব্যাপারটা এরকম না। সমাজে প্রচলিত যে গালিটা আছে সেটাই আপনার কাছে ক্ষোভের ভাষা হিসেবে বের হচ্ছে। হুম। যেরকম ধরেন যে আপনি কিন্তু যখন আমরা রেজিস্ট্যান্স করার কিছু হুম, নাই। হুম, আপনি আপনার হাতে যদি আপনার কাছে একটা কলম থাকে আপনি সেটা ছুঁড়ে মেরে রেজিস্ট করবেন। হুম। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। কিন্তু আমরা দেখেছি, আপনি যেটা বললেন যে লৈঙ্গিক পরিচয়কে সামনে এনে আসলে করা হচ্ছে না। সেটা জি। হয়তো হাদির ক্ষেত্রে সত্য, বা কিন্তু তার অনুসারীদের সবার ক্ষেত্রে কি এরকম ভাবে বলা যায়? আপনি হাদির অনুসারী বলতে কাকে উম বুঝাচ্ছেন আমি 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 এই এক্সাক্টলি জানি না। ভাষা কাঠামোর অনুসারী আমি বলছি। হ্যাঁ? এই ভাষা কাঠামোর অনুসারী আমি জানি না যে আপনি সেটা কিভাবে ফ্রেম করছেন। আমাদের আমরা কিন্তু স্পেসিফিক গণভবনে হচ্ছে আ অন্তর্বাস ঝুলিয়ে নানা ধরনের ভিডিও কিন্তু আমরা হ্যাঁ, দেখেছি। সেটা কি হ্যাঁ। আপনি কি লৈঙ্গিক না, পজিশন থেকে এটা দেখবেন না? এটা আমি এভাবেই মানে সেইটা যারা করেছে আ হুম, অবশ্যই তাদের আপনি এটা কখনোই বলতে পারবেন না। আমি ইভেন এরকমও দেখেছি হুম, আম হাদি ভাইকে বিতর্কিত করার জন্য ভাইয়ের ছবি প্রোফাইলে ইউজ করছে। কিন্তু এসে গালি দিচ্ছে আমাকে। খুবই বাজে হুম। ভাষায় এবং হাদি ভাইকে এই জড়িয়ে। এ এ এ- এটা কি মানে এবং এটা সে যদি নারীকে কি আক্রান্ত, আমি 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 এই তো আক্রান্ত পয়েন্টটার, হচ্ছি। হ্যাঁ, আমি এই পয়েন্টটাই বলছি হ্যাঁ, আপনাকে যে এক্ষেত্রে যেহেতু আমি হ্যাঁ, আক্রান্ত হচ্ছি হুম, এবং সে যেহেতু আমাকে হাদি ভাইকে জড়িয়েই আমাকে একটা গালি দিচ্ছে, হুম, সেক্ষেত্রে তার ভালোবাসা আসলে ওসমান হাদির জন্য না। তার প্রোফাইলে হাদি ভাইকে ইউজ করার যে প্রবণতা সেটা তাকে বিতর্কিত করার জন্য। হুম, এবং গণভবনের কথা যেটা আপনি বলছেন, সব মানুষের মেন্টালিটি সেম হবে না। হুম, সেদিন যেখানে সেটাকে যদি আপনি লোড হিসেবে দেখতে চান সেটা না। সেটা জনগণের স্বতঃস্ফূর্ত যে একটা ব্যাপার সেটাকে আপনি ওভাবে দেখতে পারেন না। কিন্তু স্পেসিফিক ভাবে ১টা ২টা ঘটনা যেগুলোর কথা আপনি বলছেন, হুম, সেটা তার বিকৃত এটাকে আমি কখনোই সাপোর্ট করতে পারি না যে একজন নারীরই করবে। হুম, সেক্ষেত্রে সেটা তার হয়তো বিকৃত মনস্তাত্ত্বিক ব্যাপার। কিন্তু গণভবনে জনগণের যাওয়া, ক্ষমতার যে পালা পরিবর্তন, হুম। একটা স্পেসিফিক ঘটনাকে দিয়ে আপনি ওই ঘটনাকে বিতর্কিত করতে পারেন না।
হ্যাঁ, কিন্তু ঘটনাগুলো ওই 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 একটা ঘটনার মধ্যে অনেক কিছুই ঘটনা ঘটে, যেমন জুলাই গণঅভ্যুত্থান এমনও হয়েছে আন্দোলনকারীদের মধ্যে ভুল হুম, বোঝাবুঝির কারণে মব হয়েছে, হুম, মবই বললাম। হুম, সেই প্রেক্ষিতে এখন যেভাবে মবের সংজ্ঞায়ন হয় সেই মব না, হুম, এখন যেভাবে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে মব সংজ্ঞায়ন দিয়ে সেই মব না। হুম, তখন যে জনগণের ক্ষোভের কারণে ভুল বোঝাবুঝির কারণে আমাদের এক ভাই যিনি হচ্ছে জুলাই আন্দোলনকারী ছিল তাকে মেরে ফেলা হয়েছে, কিংবা ধরেন যে এরকম ঘটনা কিছু কিছু ঘটেছে 8 তারিখ পর্যন্ত, হুম, এরকম ঘটনা ঘটেছে। তো একটা গণঅভ্যুত্থানের মধ্যে এই ধরনের একটা দুইটা ঘটনা ঘটে, কিন্তু সামগ্রিকভাবে একটা ঘটনার জন্য আপনি 2000 শহীদকে আন্ডারমাইন করবেন, তাদের রক্তকে অস্বীকার করবেন, এটাও তো হতে পারে না। হুম, নিশ্চয়ই হতে পারে না। কিন্তু এই যে আপনি বললেন মবের প্রসঙ্গ যেহেতু এলোই, সেক্ষেত্রে আমরা দীর্ঘ সময় আমরা দেখেছি যে এই সংঘবদ্ধভাবে আক্রমণ করা কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি বা কিছু একটার উপর আমরা ৩২ নম্বর ভাঙার বিষয় আমরা দেখেছি, বারবার বারবার করে দেখেছি। হ্যাঁ, যেটা ভেঙে গেছে, পুড়ে গেছে, সেটাকে আবার আক্রান্ত করা। সেটা তো আসলে হচ্ছে যারা আক্রান্ত করছে তারা এটাকে মিনারে পরিণত করছে উল্টো। তো সেই জায়গাটা এই ঘটনাগুলো বা হচ্ছে কেউ একজন যাচ্ছে ফুল দিতে, তাকে হচ্ছে হেনস্থা করা, এই যে বিষয়গুলো, সেই সময়টাতে আমরা রাষ্ট্রের তরফ থেকেও দেখেছি যে এটাকে প্রেশার গ্রুপ বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনি আ শেষ করেন তারপর আমি। সেটাকে প্রেশার গ্রুপ বলা হচ্ছে। আপনি এখন এটাকে বা ইনকিলাব মঞ্চও কিন্তু কখনো এটাকে হচ্ছে অ্যাড্রেস করেনি মব হিসেবে সেই সময়। এখন হয়তো করছে। কিন্তু এখন এখনো যখন করছি আবার না। ওকে। এখনো করছে না। না, আচ্ছা। করছি না। সেক্ষেত্রে এই যে বাংলাদেশ ব্যাংকের আহসান এইচ মনসুরকে যেভাবে হচ্ছে চলে যেতে হলো এবং সেখানে নতুন করে নতুন একজন গভর্নর যেভাবে হচ্ছে রাতারাতি প্রতিষ্ঠা পেলেন, হুম, হুম, হুম। সেটাকে আপনি কি বলবেন? সেটাকে অনেকে মব বলছে। সেটাকে এক্স্যাক্টলি যে এই কথাটা বলতে চাইছিলাম, হুম, যে 32 যেটা সেটা হুম, হচ্ছে আপনি বলছেন মিনারে পরিণত করা হচ্ছে। 32 কিন্তু প্রথম থেকেই ফেসিবাদের হুম, একটা গুরুত্বপূর্ণ আইকন, হুম, গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। হুম, ফেসিবাদী আসলে আমরা যদি বলি একটা আইকন শুধুমাত্র গিয়েছে, বাকি সব আইকন থেকে গিয়েছে। হুম, 32 কে ঘিরে আবার যে ফেসিবাদী শক্তি তারা একত্রিত হবে, এটা তো হুম, যেই জনগোষ্ঠীর 2000 ভাই বোন শহীদ হয়েছে, হুম, যার একটা পা নেই, যে চোখে দেখতে পায় না, সে হুম। তো ওটাকে ভালো চোখে দেখবে না। হ্যাঁ, সে আমি আপনার এই আমি শেষ করি। উত্তরটাকে যদি আমি আমলে নেই, আমি একটু জি। এর সঙ্গে সম্পূরক প্রশ্ন হ্যাঁ। সেটা আপনি একসাথে দিলে ভালো হবে। সেটা হচ্ছে যে ৩২ যেমন হচ্ছে আওয়ামী আইকনে পরিণত হয়েছে পারিবারিক জায়গা থেকে হুম, বা এই জায়গা হুম, থেকে, হুম। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের নানান আইকনও কিন্তু সে যেহেতু মুক্তিযুদ্ধের বয়ানটাকেই বারবার হাজির করেছে, সেটাকেই সে করায়ত্ত করার চেষ্টা করেছে, একক অ্যাচিভমেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছে। সেটাকেও কিন্তু নানাভাবে সে মুক্তিযুদ্ধের আইকনিক জায়গায় ওকে। আছে। সেক্ষেত্রে কি এই আক্রান্তের খাতায় বা তালিকায় সেই আইকনগুলোও পড়বে? মুক্তিযুদ্ধের যে আইকনগুলোর কথা বলছেন, আমি বেশ কয়েকটা ঘটনার কথা বলি। হুম, এক্ষেত্রে বেশ কয়েকটা আইকনকে ভাঙার মানে জুলাই পরবর্তী জুলাই যোদ্ধারা ভেঙেছে বলে অ্যাড্রেস করা হয়েছিল। কিন্তু ফ্যাক্ট হুম, চেকিং এ দেখা গিয়েছে প্রত্যেকটা ঘটনাই মিথ্যা। হুম, কোনটা হচ্ছে রাস্তার কনস্ট্রাকশনের কারণে ভাঙা হয়েছে। হুম, খুব রিসেন্টলি যেটা হয়েছে, খুব সম্ভবত যেদিন আওয়ামী হাসিনার যেদিন রায় হলো, হুম, খুব সম্ভবত 13 নভেম্বর অথবা 17 হুম, নভেম্বর, হুম, এক্সাক্টলি মনে নেই। হুম, সেদিন হচ্ছে আওয়ামী অফিস ভাঙা হচ্ছিল, আওয়ামী হুম, লীগের যে অফিসটা। হুম, স্বাভাবিকভাবেই যেই যেই জায়গা থেকে আপনাকে খুনের পরিকল্পনা করা হয়েছে সেটার প্রতি আপনার ভালোবাসা থাকবে না, হুম, হুম, চাইলেও থাকবে না। হুম, তো সেটাকে যখন আক্রান্ত করা হচ্ছে, সেখানে হচ্ছে মুক্তিযুদ্ধের একটা স্মৃতি, খুব সম্ভবত ফলক ছিল, এবং যে ভাঙছে সে আসলে জানেও না যে সেটা কি। হুম, সে ভাঙছে, সেটাকে উচ্চারণ করা হচ্ছে যে সেটা মুক্তিযুদ্ধের আইকন ভাঙা হচ্ছে। তার রাগটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি না, তার রাগটা কিন্তু ওই আইকনের প্রতি না, তার রাগটা ফেসিবাদের প্রতি। হুম, তো সেই ক্ষেত্রে সেটা আপনি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেক জনগণ স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে। এবং খুব স্পেসিফিক ভাবে যদি বলি, বিএনপির অনেকে মিছিল করে গিয়ে, ইভেন যে ইশরাকের কথা বলছি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি কিন্তু পোস্ট দিয়েছিলেন যে বুলডোজার যেতে কেন দেরি হচ্ছে। আর হুম, তারও সংশ্লিষ্ট ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সামাজিক সংগঠন যারা ফেসিবাদ বিরোধী ছিল, প্রত্যেকের হুম, কিন্তু অংশগ্রহণ ছিল। হুম, তো যেটা জনগণের স্বতঃস্ফূর্ত, সেটাকে তো আপনি মব বলতে পারেন না। এবং সেকেন্ডলি যেটা বলছেন যে দুইটা কিন্তু সেম না, বাংলাদেশ গভর্নরকে সরানো এবং বিক্ষোভ বলে অ্যাড্রেস করে মব করে সরানো, এবং একটা ফেসিবাদের প্রতি তার যে রাগ ক্ষোভ প্রদর্শন, দুটো হুম, কিন্তু সেম না। এখানে আপনার একটা ইন্টেনশন আছে, সেটা হচ্ছে আপনার দলীয়। আর হুম, এখানে আপনার যে ইন্টেনশন, সেটা হচ্ছে আপনার সাথে যে অপারেশন হয়েছে সেটার হুম। বিরুদ্ধে আপনার একটা প্রতিবাদ। আমরা দেখেছি ভাষা শহীদদের যেই টেরাকোটা, হুম। সে টেরাকোটা খুঁড়ে খুঁড়ে তুলে ফেলতে। সেটা দেখেছেন খুব সম্ভবত, এই আমি যেটার কথা একটু আগে বললাম যে হুম, আওয়ামী অফিসে, খুব হুম, সম্ভবত সেটার কথা বলছেন। না, আহ সেটা আলাদা।
হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা 24-এর পরবর্তী সময়ের বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু ফ্যাক্ট চেকিং কিন্তু দেখা গিয়েছিল সেটা আগের, এবং না এই ধরনের প্রচুর ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, হুম। এবং এটা তো খুবই স্বাভাবিক না? ইভেন আমরা তো এরকমও দেখেছি। ভাষা শহীদরা এটার সাথে কিভাবে কানেক্টেড? কেউ কানেক্টেড না। আমি আপনাকে যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে হুম। এটা করছে সে সম্ভবত জানেও না যে এটা কি, এবং তার রাগটা আসলে ভাষা আন্দোলন কিংবা একাত্তর কিংবা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস সেটার প্রতি না। এটাকে ব্যবহার করে যেভাবে তার উপর অপারেশন করা হয়েছে, হাসিনা তো নিজেকে দাবি করতো একাত্তরের একমাত্র অংশীজন হিসেবে, তো সেইটার উপর তার ক্ষোভটা ছিল। কখনোই এই যে যেমন ধরুন এই যে 24 পরবর্তী সময়ে বারবার বলা হতো যে বিজয় দিবস পালিত হবে না, 16 ডিসেম্বর পালিত হবে না, কিন্তু বাংলাদেশের মানুষজন মানে সমারোহে একদম স্বতঃস্ফূর্ত জায়গা থেকে পালন করেছে। ইভেন আমরা যখন 24 পরবর্তী 2024 সালেরই 16 ডিসেম্বর আমরা পালন করেছিলাম, আমরা একটা গান লঞ্চ করেছিলাম ওই দিন, শহীদ উসমান হাদির লেখা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, ছোট বাচ্চা থেকে শুরু করে। আপনি চাইলে সেই ডকুমেন্টারি দেখাতে পারি, খুবই আনন্দঘন পরিবেশে প্রত্যেকটা আয়োজন সফল হয়েছে। তো এটাই প্রমাণ করে যে মানুষের আসলে ক্ষোভ একাত্তরের প্রতি বা কোনো বাংলাদেশের কোনো অ্যাচিভমেন্টের প্রতি এরকম না, এটা ছিল তাকে ওইটা ব্যবহার করে যে অপারেশন করা হয়েছে সেটার প্রতি তার একটা প্রতিবাদ। মানে এবং এই ক্ষেত্রে অপারেশনের যে অস্ত্রটা সেই অস্ত্রটার হ্যাঁ, এগেইনস্ট ভাষা আন্দোলনের যে শহীদদের খুঁটে খুঁটে বের করে আমি এক্স্যাক্টলি জানি না সেটা কে করেছে, কারণ যেতগুলো ঘটনা আমি দেখেছি যেমন শহীদ মিনার ভাঙা থেকে সবগুলো ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে দেখা গিয়েছে সেগুলো আগের ঘটনাগুলোকে নতুন করে গুজব হিসেবে পোট্রে করে এক ধরনের ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা। যদি এরকম কখনো হয়ে থাকে যে কোনো একটা স্পেসিফিক ঘটনা 24-এর পরে শুধুমাত্র ওই ক্ষোভের কারণে করা হচ্ছে বা তাদের প্রতি কোনো অসম্মান প্রদর্শন করা হচ্ছে, এই ব্যাপারে আমি মনে করি যে প্রশাসনের উচিত যথাযথ স্টেপ নেওয়া। 24-এর আন্দোলনের সময় গণ অভ্যুত্থানের পুরো প্রক্রিয়ার মধ্যেই, পুরো সময়কালের মধ্যেই নারীর উপস্থিতি ছিল বিপুল পরিমাণে, এবং নারীর অংশগ্রহণ খুবই উদ্দীপক একটা বিষয় ছিল। বিশেষত যে সময়টাতে মনে হচ্ছিল যেন আন্দোলনটা থেমে যাচ্ছে বা আন্দোলনটা হয়তো আর এগোতে পারবে না, এরকম যে মোমেন্টগুলো এসেছে সেই সময় আমরা দেখেছি আমাদের মেয়েরা রাস্তায় এসে সেই যে দ্বিধাটা সেই দ্বিধা ভেঙে দিচ্ছে। কিন্তু আমরা দেখলাম এরপরে 24-এর পরে যেই টাইমলাইন এলো সেখানে আমরা নারীকে আক্রান্ত হতে দেখলাম নানা সময়। এবং নির্বাচনের কথা যদি আমরা বলি, নির্বাচনে আমরা দেখলাম যে অংশগ্রহণকারী যে দলগুলো আছে সেই দলগুলো আসলে সেভাবে নারী প্রতিনিধিত্ব বা প্রার্থী সে অর্থে দিল না। তো সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? এবং এই যে নারী কি সেক্ষেত্রে হচ্ছে আন্দোলনে ব্যবহৃত হয়ে নারী কি আবার তাকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, ব্যাপারটা এরকম না যে মোমেন্টে আপনার কাছে যে মোমেন্টে আপনার জীবন নিয়ে সংশয়, সেই মোমেন্টে আপনাকে কে গালি দিল, কে আপনাকে দুটো খারাপ কথা বললো, সেটা আসলে গায়ে লাগে না। কিন্তু যখন পরিস্থিতিটা স্বাভাবিক তখন যে কেউ আপনাকে একটা গালি দিল, ব্যাপারটা অনেক বড়। ব্যাপারটা এরকম, সেই মোমেন্টে আসলে এরকম না যে ওই মোমেন্টে মেয়েরা স্লাট শেমিং বা ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যায়নি। যে নারীরা রাস্তায় নেমেছিল, প্রত্যেক জুলাই যোদ্ধা নারীকে ছাত্রলীগের যারা ক্যাডার ছিল, যারা ইভেন ছাত্রলীগের নারীরাও নারীদেরকে কিন্তু হেনস্থা করেছে। খুব স্পষ্টভাবে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে অনেকে কিন্তু মানে আন্দোলনের সময়কালীনই যখন তাদের মেয়েদেরকে যখন হ্যারাস করা হচ্ছে তখন কাউন্টার হিসেবে ছাত্রলীগের নারীদেরকেও হ্যারাস করা হচ্ছিল, এবং এটার বিপক্ষে আমার নিজের পার্সোনাল মতামত ছিল যে কখনো আপনি কাউকে তার নারীত্ব নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না বা তার নারীত্ব নিয়ে তাকে অপমান করতে পারেন না। তার একটা অ্যাকশন আপনার পছন্দ হচ্ছে না, আপনি বিপরীতে সেটার কাউন্টার বলেন, সেই কাউন্টার। হ্যাঁ, এটা হয়েছে। এবং সেই সময় যেটা হচ্ছিল যে যখন আপনার জীবনেরই কোনো মূল্য নেই, সেই মোমেন্টে কে আপনাকে গালি দিল, কে আপনাকে নিয়ে কি বললো, এটা আসলে যায় আসে না। কিন্তু জুলাই পরবর্তী সময়ে দেখবেন যখন এই ব্যাপারটা খুবই হয়েছে, আমার নিজের সাথে প্রতিনিয়ত হয়। আমি যাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করতাম, যাদেরকে আমি মনে করতাম যে আমার সহযোদ্ধা, ফেসিবাদ বিরোধী একটা বিশাল ঐক্য ছিল, একটা অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্সটা তো আসলে জুলাই পরবর্তী সবাই যার যার জায়গায় ফিরে গেল এবং নিজেদের মধ্যে অনেক ক্লেশ তৈরি হলো, অনেক বিভেদ তৈরি হলো, দূরত্ব তৈরি হলো। এই মোমেন্টে গিয়ে তারাও সেম কাজটা করা শুরু করলো। যাদের কাছে আমি তখন একটু আনসেফ ফিল করতাম না, মনে হতো যে সে আমার ভাই, দেখা গেল সে জুলাই পরবর্তী সময়ে তার একটা কাজ, আমার একটা কাজ তার পছন্দ হলো না, সেও আমাকে স্লাট শেম করছে। এভাবে প্রচুর হয়েছে, এবং এই হওয়ার কারণে নারী রাস্তা ধীরে এই অঙ্গন থেকে সরে যায়। এটা কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? এটা আসলে পরিকল্পিত না, এটা বাংলাদেশের বাস্তবতা, এবং এটা হচ্ছে বেশ পুরনো চর্চা। এটা আজকের নতুন না, বেশ পুরনো চর্চা। এবং রিসেন্টলি যেহেতু নারীরা একটু সামনে আসছে, ইনসিকিউর ফিল করে মূলত আমাদের, এটা ছেলেদের মধ্যেও প্রচন্ড রকমের আছে। একজনকে ম্যানেজ করার জন্য অন্যজনে দেখবেন চারিত্রিক যে ব্যাপারগুলো সেগুলো সামনে নিয়ে আসা হয়। তো একটা ছেলের ক্ষেত্রে সেটা হয়তো খুব বেশি
ম্যাটার করে না, কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে সেটা এমনভাবে, বাংলাদেশের বাস্তবতা এটা এমনভাবে ম্যাটার করে যে সে আর সামনে আসতে পারে না। তো এই বাস্তবতার কারণে মেয়েরা আস্তে ধীরে হারিয়ে গিয়েছে। এবং আপনি যদি ধরেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল দেখবেন তাদের নির্বাচন ইশতেহারে বলে যে আমরা নারীর নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু আপনি দেখুন মানে এই যে নির্বাচন পরবর্তী সময়ে এখন মাত্র 12 থেকে 13 দিন কতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো, কেউ কি নিরাপত্তা নিশ্চিত করতে পারলো? বা এই ব্যাপারে যে তারা কি করবে সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো আসলে রূপরেখা আচ্ছা, নেই। এই প্রসঙ্গে আমি আসছি। সেটা হলো যে এই যে নির্বাচন পরবর্তী আমরা দেখলাম যে নারীরা আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা হত্যাও দেখছি, জি। নানা ধরনের ঘটনা আমরা দেখছি। পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে নীতি পুলিশিং এর মতো একটা বিষয় আমরা দেখছি। সেই নীতি পুলিশিং এর যে বিষয়টা, এর আগে হচ্ছে ডাকসুর বিরুদ্ধে এই অভিযোগ ছিল, আপনারই সহযোদ্ধা সর্বমিত্র, হুম। তার বিরুদ্ধে এটা ছিল, এবং সেই অভিযোগের একটা শিশুর সঙ্গে আচরণের জায়গা, নিপীড়নের জায়গার কারণে একসময় তিনি বললেন যে তিনি পদত্যাগ করবেন, পরে আবার আমরা জানলাম যে তিনি পদত্যাগ করবেন না। এই জায়গাটাকে আপনি একজন ডাকসুর নেতা হিসেবে আপনার ভূমিকা কি ছিল, যে আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে অ্যাড্রেস ওকে, ফাইন। করেছেন? সেক্ষেত্রে আমার একদম পোস্ট এখনো আছে যেখানে আমি খুব ক্লিয়ারলি বলেছি যে এটা আসলে একজন ডাকসু সম্পাদক চাইলেই যে কাউকে যে একটা শাস্তি প্রদর্শন, শাস্তি প্রণয়ন বা কাউকে শাস্তি দেওয়া, এটা সে করতে পারে না। কিন্তু আপনি যখন দেখেন আপনার পুলিশ আছে, আপনার প্রক্টোরিয়াল বডি আছে, তারা কোনো কাজ করছে না এবং আপনার সামনে দিয়ে কেউ একজন অন্যায় করে যাচ্ছে, আপনি সেটার প্রতিবাদ করছেন, তার পন্থায় ভুল আছে, আমি এটা অবশ্যই স্বীকার করবো যে তার পন্থায় ভুল আছে। কিন্তু সে যে মুভমেন্টে করেছে বা সে যে জায়গা থেকে করেছে সেটাকে আপনি প্রশ্নবিদ্ধ কিভাবে করবেন? সে তো 100 বার তার প্রক্টোরিয়াল টিম নিয়ে গিয়েছে, প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে তাকেই শুনতে হয় যে ডাকসু কি করে, ডাকসুকে এটা বলেছিলাম সেটা করেনি। তো সে তার জায়গা থেকে করেছে এবং সে তার জায়গায় ভুলও বুঝেছে, সে সেটা আবার স্বীকারও করেছে। তো সেই জায়গা থেকে দুটা ব্যাপার, একটা হচ্ছে পুলিশ আপনার সাথে কতটুকু আচরণ করতে পারে, পুলিশ আপনার ব্যাপারে কতটুকু শক্তি প্রদর্শন করতে পারে, তার চেয়ে বেশি করছে কিনা। দেখা গেল যে যার কাছে একটা মাদক পেল না তাকেও একটা থাপ্পড় দিল। দুইটা ঘটনা, একটা ঘটনা আপনার সামনে দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার সামনে দিয়ে আপনি 5 দিন যাকে বলেছেন যে এখানে মাদক বিক্রি করা যাবে না, এখানে আসবেন না, সে 5ম দিনও এসে সেই জায়গায় বসেছে মাদক নিয়ে, তাকে আপনি বের করতে চাইছেন, সেটার জন্য আপনি তাকে একটা ঝাড়ি দিলেন কিংবা আপনি তাকে মারতে উদ্যত হলেন কিন্তু মারলেন না। কিন্তু আরেকটা ঘটনা যেটা হচ্ছে আপনার কাছে মাদক নেই, সেই মোমেন্টেও আপনাকে একটা চড় মারা হলো, আপনার যে ডিগনিটি সেটাতে আঘাত করা হলো, দুইটাকে যদি আপনি এক জায়গায় মাপেন তাহলে দুইটারই আলাদা আলাদা ভুল, কিন্তু সিগনিফিকেন্সের জায়গা দিয়ে দুইটা ডিফারেন্স আছে। তো সেই জায়গা থেকে বলবো না যে সর্বমিত্র খুব ভালো কাজ করেছে বা এই কাজটা তার করা উচিত হয়েছে, এই কাজটার সমালোচনা ডাকসুর প্রত্যেকটা সম্পাদক করেছে, ডাকসু নিজেও করেছে যে এই কাজটা সে করতে পারে না, সে কতটুকু কাজ করতে পারে। আপনারা কি মানে দাপ্তরিক ভাবে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন তার বিরুদ্ধে, নাকি সমালোচনা পর্যন্ত? সমালোচনা পর্যন্ত। এখন আপনি পুলিশের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? না, আপনার এই সহযোদ্ধার জায়গাতেও বিষয়ে। আসলে এটার তো কোনো একটা নিয়ম নেই যে একজন জিএস বা এজিএস চাইলে তো তাকে সুপোজ করতে পারে না। এটা এখনো পর্যন্ত এই কালচার তৈরি হয়নি বা এই ধরনের আসলে আছে কিনা আমি জানি না, যে রুলস আছে কিনা যে সম্পাদককে চাইলে এভাবে করা যেতে পারে আমি জানি না। সাংগঠনিক কাঠামো অনুযায়ী এটার হ্যাঁ, প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে সেই কাজটা করেছে, তার সাথে কিন্তু তার যে প্রক্টোরিয়াল বডি সে ছিল। এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা, যেমন এই যে সেই ঘটনার পরেই সে যে তারপরের দিন একজন নারীকে হেনস্থা হতে হয়েছে এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাকে সাপোর্ট করেছে। আমি মনে করি যে এই ধরনের সাপোর্টের মাধ্যমে এটা আসলে এস্টাবলিশ করা উচিত না, কিন্তু যেভাবে জিনিসটাকে ক্রিমিনালাইজ করা হয় এটাও কিন্তু আসলে ঠিক না। যেভাবে তাকে ভিলিফাই করার মাধ্যমে এই কাজগুলোকে লেজিটিমেসি দেওয়া হয়, আপনার উচিত দুটা নিয়েই কথা বলা, যে এখানে মাদকও চলতে পারবে না, এখানে সে অবশ্যই মাদক যখন চলবে না সেই কাজ করবে না। তখন আপনি যখন শুধুমাত্র কিন্তু একজনকে সেটার জন্য ভিলিফাই তো করার আমার কথা বলেন, তখন সেটা আমার আমাদের আসলে আইনি বলতেই কাঠামো হয়। আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন আছে, শৃঙ্খলা কাঠামো রক্ষাকারী আছে। বাহিনীকে সে 5ম দিন পর্যন্ত নিয়ে গিয়েছে, বলেছে যেহেতু তারা কোনো পদক্ষেপ নিতে তারপর পারে আইন হাতে তুলে না, নিয়েছে। সে আইন হাতে তুলে নেয়নি, সে কিন্তু একবারের জন্য তার গায়ে হাত তুলেনি, তাকে মারতে চেয়েছে, ব্যাপারটা এরকম। কিন্তু সেই মারতে কাউকে কান যাওয়াটাকে ধরে উঠবস করাতে কি পারে কেউ? না, কেউ পারে না, এটাও বলা হয়েছে আমাদের ডাকসুর তরফ থেকে, প্রত্যেকজনই বলেছে যে এই কাজটা করা এটা তো উচিত ফৌজদারি হয়নি। অপরাধ। অবশ্যই এটা তো ফৌজদারি অপরাধ। এটা আমি মোরাল চাইলেই পুলিশিং, কাউকে কান করতে ধরে পারে না। উঠবস এই জায়গাটা করাতে পারি না। সবাই তার সেটা যদি অপরাধ হয়ে থাকে, কেউ সমালোচনা, যদি ফৌজদারি অপরাধের রিপ্লাই কখনো সমালোচনা হতে পারে কি? আমরা তাহলে কি করতে পারি? তার নামে মামলা করতে পারি, সেটা যে ভিকটিম সে করতে পারে, করুক, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, ভিকটিম যদি মামলা করে সেক্ষেত্রে হ্যাঁ, ডাকসুর সে যদি পদক্ষেপ কি হবে? ডাকসুর পদক্ষেপ অবশ্যই আইনকে সহায়তা করা। ওকে, এই যে এই প্রসঙ্গটা যে কারণে এলো সেটা হচ্ছে যে
নারীর এগেনস্টে যেই ঘটনাগুলো একের পর এক আমরা সর্বশেষ আমরা দেখলাম যে এই যে নীতি পুলিশিং এ নানা ধরনের ধানমন্ডি লেকে এক ধরনের ঘটনা আমরা দেখলাম নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, এবং ঢাবি ক্যাম্পাসেও আমরা একটা ঘটনা দেখলাম রাতের বেলা হুম যে সেরি শেষে ঢাবি ক্যাম্পাসে এসেছে তাদের ওপর এক ধরনের আক্রমণ করা। তো ঢাবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের তরফ থেকে বা হচ্ছে টোটাল মিলিয়ে একটা অভিভাবক সংগঠন তো হচ্ছে ডাকসু, সেই জায়গায় ডাকসু কি পদক্ষেপ নিয়েছে? ডাকসু কোনো চাপ তৈরি পদক্ষেপ করেছে। নিয়েছে? যেমন ধরুন ডাকসু যখন পদক্ষেপ নেয় আপনি তখন সেটাকে ধরেন যে ডাকসুর কোনো একজন সম্পাদক কোনো একটা কাজ করবে সেটাকে তো সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে। যেমন অবশ্যই। চুরি করার কারণে যখন আপনি চোরকে কান ধরে উঠবোস করাবেন সেটাকে অবশ্যই আপনারা হুম, বলবেন যে এটা একটা ফৌজদারি অপরাধ। হুম, কিন্তু যখন একজন ছাত্রদল নেতা হুম, যখন আপনার দুজন নারীকে হেনস্থা করবে তখন আপনি তাদের নামও ধরতে পারবেন না যে সে ছাত্রদল। তখন তো এখানে আসলে ডাকসুর কি করার থাকতে পারে? তার কাজ করার থাকতে পারে সেটা হচ্ছে প্রশাসনকে চাপ দেওয়া যাতে তাকে আইনের আওতায় আনা হয় বা হুম। তার সংগঠন যাতে ডাকসু প্রকাশ্যে কোনো বিবৃতি? জি, আজকের যে বিবৃতি দিয়েছে এবং হুম, হচ্ছে ডাকসু আজকে যে নারীদের হেনস্থার বিরুদ্ধে আজকে বিক্ষোভ মিছিল করেছে হুম। এবং ডাকসু প্রশাসনের কাছেও বারবার এই কথাগুলো প্রক্টরের কাছে এই অভিযোগগুলো পৌঁছে দিয়েছে। এর বাইরে তো কিছু করলেই আপনারা বলবেন ফৌজদারি অপরাধ। এজন্য না, আর কি এর বাইরে করবেন? আসলে হচ্ছে মানে কোনো নাগরিকের আসলে করার সুযোগ নেই। আমরা শুধু বলবো না, এটা যে কেউই যে বলবে। কেউ বলবে। এই হ্যাঁ, পৃথিবীর বলাটাতেই যে কেউ আমরা বলবে, এই শুধু বাংলাদেশের বলাটাতেই নয়। হুম, সমস্যাটা হয় যখন আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার দায়িত্ব পালন করলেন। কিন্তু হুম, আপনি কোনো একটা অ্যাকশন নিলেন না। এটার জন্য আপনাকে সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। হুম। আবার যখন আপনি অ্যাকশন নিবেন তখন সমালোচনার মধ্যে দিতে ২ দিকের ক্রাইসিস। না, অ্যাকশনটা আমি প্রপারলি নিচ্ছি কিনা সেটা। অ্যাকশনটা হ্যাঁ, আমরা অ্যাকশন প্রপারলি মানে তো হচ্ছে আমি তো আমি বাংলা চাইলেই করতে পারি না। চলচ্চিত্রের হ্যাঁ, কেউ নই। হ্যাঁ, এক্সাক্টলি। বাংলা চলচ্চিত্রের কেউ যদি হতাম তাহলে হয়তো আমি শেষ দৃশ্যে ডাকসুর ক্ষেত্রেও হ্যাঁ, সেম। ডাকসুর ক্ষেত্রেও সেম। হ্যাঁ, ডাকসু এখানে আসলে যেটা করতে হুম, পারে প্রেশার তৈরি করা, হুম, আম প্রশাসনকে সহায়তা করা, হুম, শিক্ষার্থীদের যে কথা সেটা প্রশাসন পর্যন্ত পৌঁছে দেওয়া, হুম, প্রশাসনের তরফ থেকে তাদের যে দাবিটা, তাদের যে চাওয়া পাওয়াটা সেটা এনে শিক্ষার্থীদের কাছে দেওয়া। ডাকসু সেটাই করছে। করছে। আচ্ছা। এই জায়গায় কি আশা দেখছেন যে এই বিষয়গুলো মিনিমাইজ হবে বা নতুন সরকার গঠনের পরপরই আমরা কিছু তৎপরতা যেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে হয়তো আপনি বলতে পারবেন। কিন্তু আমরা বাংলাদেশেরই বিভিন্ন জায়গায় আমি ধানমন্ডি লেকের কথা একটু আগেই আমি বললাম যে এই যে বিভিন্ন জায়গায় এক ধরনের নীতি পুলিশিং যে তুমি আসলে পার্কে কতক্ষণ থাকতে পারবে, হ্যাঁ? বা আ এই রাস্তা দিয়ে আসলে রাত কয়টা পর্যন্ত আমি হেঁটে যেতে পারবো। এই যে একটা সীমা বেঁধে দেওয়ার চেষ্টা, এবং আমরা দেখলাম যে আ একটা খুবই জনপ্রিয় জায়গায় একটা মিমের মতো করে হাউন আঙ্কেল, হুম, হ্যাঁ? হুম, সেই হুম, ডিবি হারুনের মতো করে ডিসি মাসুদ আলমের কথা এখন শোনা যাচ্ছে। হুম, হ্যাঁ? এবং অনেকে এইটা তুলনা করা শুরু করে দিয়েছেন যে উনি হয়তো ডিবি হারুন ওনার পথে হয়তো হাঁটছেন ডিবি প্রধান, সাবেক ডিবি প্রধান। তো সেই পথে হাঁটছেন। তো এটা কি আসলে তাহলে জুলাই আসলে আমাদেরকে কতটুকু বদলাতে পারলো আসলে? আল্টিমেটলি যে কথাটা জুলাইয়ের যেটুকু আসলে এক্সপেকটেশন ছিল একে, একে সব হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আ হুম, যখন আমার গণভোট সেটাকে যখন প্রত্যাখ্যান করা হচ্ছে, জুলাইতে আসলে সংবিধান মেনে হয়নি। এবং হুম, এই জুলাইয়ের একটা প্রত্যাশাই ছিল যে এই যে ৭২ এর যে সংবিধান আ সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার যে সংবিধান সেটা প্রণয়ন হুম, করা হবে। আ সেটাই আসলে হচ্ছে না। সেখানে অন্যান্য ক্ষেত্রে কি বলবো? আর সবচেয়ে মজার ব্যাপার হলো শিক্ষামন্ত্রী আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হওয়া হুম, এবং কে কখন কোথায় থাকবে পুলিশের এক ধরনের নিয়ন্ত্রণ নিতে চাওয়া। হুম, এটা খুবই কি বলবো? ডিসঅ্যাপয়েন্টিং হুম, এবং যে মোরাল পুলিশিং এর কথা বলা হচ্ছে, হুম, এই মোরাল পুলিশিং এর ভয়ে আসলে জনগণ বিএনপিকে ভোট দিয়েছিল। যতটুকু আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং হুম, সেই কাজটাই যখন বিএনপি করছে তখন তো আসলে জনগণের যাওয়ার কোনো জায়গা থাকে না। যখন আপনি একটা ছেলে তার কাছে সে হয়তো অপরাধী হতে পারে। তার কাছে হুম, হয়তো সে হয়তো মাদক নিতে পারে বা সে অন্য কোনো সাথে কিন্তু যে মোমেন্টে তাকে একটা চড় মারা হলো ওই মোমেন্টে কিন্তু সে অপরাধী ছিল না। তার কাছে কিচ্ছু পাওয়া যায়নি। হুম, তারপর যে তার উপর গায়ে হাত তোলা। এই ধরনের কাজগুলো করার পরে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী সেই ডিসি মাসুদকেই কল দিয়ে অন্য একটা অপারেশন করালো এবং তাকে জনগণের কাছে হিরো বানালো। অথচ আমি আমাদের জায়গা থেকে আমরা মনে করি এটার জন্য তাকে অ্যাকাউন্টেবল করার প্রয়োজনীয়তা ছিল। হুম। সে অ্যাকাউন্টেবল করার বদলে তাকে হিরো বানানো হলো। এই যে রাষ্ট্র যেভাবে মানুষকে ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার একটা মানে এটা কি ফেসিবাদী হয়ে ওঠার এটাকে কি আপনি ধারাবাহিকতা হিসেবে দেখছেন যে ২৪ এর জুলাই
5 আগস্ট, তারপরেও বাংলাদেশের এই 18 মাসে কোনো ধরনের প্রশাসনিক কাঠামোতে চেঞ্জ বা আমরা করতে ডাকসুকেও পারেনি। দেখেছি, ডাকসু নতুন নেতৃত্ব আসার পরও আমরা দেখেছি যে ইভেন ট্রাফিক কন্ট্রোল করতে, অর্থাৎ হুম, ঢাকা হুম, হুম, বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়সীমার পর হুম, এটা আমি হুম। সাবেক শিক্ষার্থী হিসেবে আমি জানি যে এই ধরনের কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে হয়নি। আগে ঘটেনি, কিন্তু সেটা আমরা হতে দেখেছি এবং সেইটাতে আমরা দেখেছি এই নেতৃবৃন্দকে যে এইটা আসলে হতে পারে বা আচ্ছা। সেই সেই জায়গাকে এক ধরনের মৌন সমর্থন বলি বা সোচ্চারে সমর্থন বলি সেটা দিতে দেখেছি। সেই অংশেরই ধারাবাহিকতা হিসেবে দেখবেন নাকি হচ্ছে এটা একটা বিচ্ছিন্নভাবে সেই 18 মাসের বিরতির পর নতুনভাবে ফিরে আসা বলবেন? আমি একদম শুরু থেকেই বলি। আ হুম, ২০২৪ সালের ৫ই আগস্ট যখন হাসিনা পালালো, হুম, তখন সে শুধুমাত্র একটা আইকন পালিয়েছে। তার মন্ত্রীরা ফেসিবাদের জাস্ট একটা মানে আইকন ছিল তারা। হুম, কিন্তু ফেসিবাদী যে এস্টাবলিশমেন্ট, যে হুম, প্রশাসন, যে সচিবালয়ের সচিবেরা, হুম, প্রশাসনে বসে থাকা প্রত্যেকজন মানুষ, তারা প্রত্যেকজন কিন্তু হাসিনার সিলেক্টেড এবং আ কোনো না কোনোভাবে আপনি আপনি এটা অস্বীকারই করতে পারবেন না যে দীর্ঘদিন ধরে শুধুমাত্র প্রেসক্রাইবড যে উম নেতাকর্মীরা ছিল ছাত্রলীগের, তাদেরকে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে বসানো হতো। ইভেন আমরা এই যে কোটা আন্দোলন যখন চলছিল তখন আমরা জানতে পেরেছি যে কিভাবে প্রশ্ন বিক্রি করার মাধ্যমে হুম, বিসিএস নিয়োগ হতো। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। হাসিনা পালানোর সাথে, সাথে আমরা মনে করেছি যে আসলে ফেসিবাদ চলে গেল। কিন্তু ব্যাপারটা অত ইজি ছিল না। বাংলাদেশের সরকার যখনই কাজ করতে গিয়েছে তাদের একটাই অভিযোগ ছিল, আমি প্রশাসন ঢেলে সাজাতে চাই, আমি সচিবালয় ঢেলে সাজাতে চাই, কিন্তু আমার সেই লোকবল নেই। আমি সেটা করতে সক্ষম হচ্ছি না। এবং এটাই বিগত 18 মাস ধরে সেটাই চলেছে। আমরা দেখেছি যে হুম। প্রশাসন বিভিন্ন সময় বিতর্কিত কাজকর্ম করেছে, কন্ট্রাডিক্টরি কাজ করেছে। একজনের সাথে একজনের সমন্বয় নেই, একজনের সাথে একজনের কোনো কোলাবোরেশন নেই। এই কাজগুলো বিভিন্ন সময়ে হয়েছে। কিন্তু তবুও ছাত্র জনতা সেই সময় যেভাবে আপনি বলছেন ট্রাফিকের কাজ করা, বিভিন্ন কাজে ছাত্র জনতা মনে করেছে যে হ্যাঁ, এখন আমি এই কাজটা আমি সক্ষম হয়েছি। এখন আমরাই দেশটাকে, যদি প্রশাসন না পারে, না, যদি ট্রাফিক সরকার বলতে আমি হচ্ছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার বন্ধ করে হ্যাঁ, দেওয়া। হ্যাঁ, সেটাই বলছি হুম, যে হুম, প্রত্যেকটা কাজ যখন ঠিকমতো করে সরকার পরিচালনা করতে পারছে না, তখন না মানে একদম শুরুর দিকে দেখবেন এই ট্রাফিক গুলো কিন্তু মানে রাস্তাঘাটে যে ট্রাফিক ছিল তারা ১০ থেকে ১৫ দিন কাজই করেনি ট্রাফিক হুম, পুলিশরা। হুম, তারপরে কিন্তু ছাত্ররা এই ট্রাফিক সামলেছে। হুম। তারপরে তারা কাজে ফিরেছে ট্রাফিক যে পুলিশরা ছিল। তো পুরো ব্যাপারটা এরকম ছিল যে জনগণই এগিয়ে এসেছে, ছাত্ররা এগিয়ে এসেছে যে দরকার পড়লে আমরা আমাদের শ্রমটা এই জায়গায় দিব। তবুও বাংলাদেশটা একটা নতুন বাংলাদেশ আমি হোক। এই জায়গায় একটু এইটা আসলে কারেকশন দিতে চাই সাস্টেইনেবল জুমা, না। একটু কারেকশন দিতে চাই। আমি সেই পিরিয়ডের কথা বলছি না। আপনি নতুন করে বলছেন। ঢাকা আমি এটা বলছি বিশ্ববিদ্যালয় একবার। যখন হচ্ছে তার দরজাগুলো বন্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার দরজাগুলো বন্ধ করেছে। নির্দিষ্ট সময়ের পর হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে ক্রস করা যাবে না। হ্যাঁ। আইডি ছাড়া প্রবেশ করা যাবে না। এইটা হ্যাঁ, আমি এই সেই হ্যাঁ, প্রসঙ্গে বলছি। আমি ট্রাফিক কন্ট্রোল সারা বাংলাদেশে হয়েছে, আমি সেই প্রসঙ্গ বলছি না। আপনাকে একটু মনে করিয়ে দিই ২০২২ আমরা যখন ১ম ক্যাম্পাসে আসি, তখনই হুম, আমরা একটা আন্দোলন করেছিলাম। হুম, নিরাপদ ক্যাম্পাস আন্দোলন। সেই হুম, ক্যাম্পাসের অন্যতম উম শিক্ষার্থীদের অন্যতম চাহিদা ছিল যে বহিরাগত নিয়ন্ত্রণ। হুম, বহিরাগত নিয়ন্ত্রণ তো খুব সিভিয়ারলি আসলে পসিবল না। কিন্তু আ একটা নির্দিষ্ট সময় পরে, জুলাইয়ের পরে যখন আসলো, যখন সবকিছু নতুন করে সংস্কার হচ্ছিল, তখন শিক্ষার্থীদের একটা চাওয়া ছিল যে একটা নির্দিষ্ট সময় পর সন্ধ্যা থেকে হোক বা আপনি জানেন কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটির যে আ টিএসসি, হুম, সেটাতে শুক্রবার, শনিবার হাঁটা যেত না। হুম। এত বেশি হকার থেকে শুরু করে সকলের সমাগম। এটা আপনি যেকোনো শিক্ষার্থীর সাথে কথা বলেন, তারা এটার সাথে একমত যে বহিরাগত নিয়ন্ত্রণ। বহিরাগত একেবারে মুক্ত করা না, বরং নিয়ন্ত্রণের যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল। এই যে হুম, আইডি কার্ড দেখিয়ে ঢুকানো, এটা নির্দিষ্ট সময়ে হয়। কিন্তু সব যানবাহন ঢুকতে দিত না। তখন শুধুমাত্র আইডি কার্ড দেখালে ঢুকতে দিবে এরকম ব্যাপার ছিল না। ব্যাপারটা ছিল যে প্রবেশ মুখগুলো সীমিত করা হতো হুম। এবং হচ্ছে যদি কেউ গাড়ি নিয়ে ঢুকতে চায় তাকে আইডি কার্ড দেখিয়ে ঢুকতে হতো। কিন্তু পুরোপুরিভাবে সকলের জন্য বন্ধ করে দেওয়া এরকম ঘটনা কিন্তু ঘটেনি। ইভেন এখনো আছে, আমাদের এখনো পর্যন্ত সীমিত আকারেই যান চলাচল করে নির্দিষ্ট সময় পরে। একটা রুট অফ থাকে আরেকটা রুট চলে। এটা প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদার ভিত্তিতে হয়েছে। এখানে কোনো সেক্ষেত্রে কিন্তু একটা প্রস্তাব আছে, অনেক পুরনো প্রস্তাব এটা, এটা হ্যাঁ, বহুবার ঘুরে ফিরে এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা শহরের জন্য একটা আপদ ছাড়া কিছুই নয়। দূরে হ্যাঁ, সরিয়ে নেওয়া হয়। সুতরাং এটাকে সরিয়ে নেওয়া হোক। হ্যাঁ,
সেই প্রস্তাবের ব্যাপারে না, আপনারা এই কি প্রস্তাব বলবেন? একেবারেই কোনো প্রস্তাব না। তাহলে ঢাকাবাসী কেন এই ঢাকাবাসীর যন্ত্রণাকে হ্যাঁ, এটার এখানে একটা হাসপাতাল আছে, হুম, এখানে রোগীদের হুম, যাতায়াত করতে হয়, হুম, এখানে অনেক বিকল্প গুরুত্বপূর্ণ রুটও আছে। স্থাপনা আছে, বিকল্প রোড আমি ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রস না করে যাব কি প্রকারে? আপনি দেখুন যে কোন কোন জায়গাগুলোতে আপনাকে পয়েন্ট বসানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় পয়েন্টগুলো বসানো আমি হয়েছে। যদি পুরনো এই ঢাকা দেখেন। থেকে হুম, যদি আমি এই ইতে আসতে চাই, শাহবাগে বারডেমে বলি বা এই হাসপাতালগুলোতে যদি আমি হুম, যেতে হুম, চাই, হুম। তাহলে আমাকে এটার মধ্য দিয়ে কোনো না কোনোভাবে ক্রস এটা তো করতে হবে। কখনোই আটকায়নি। দেখুন, হুম, যখন আপনি গাড়ি নিয়ে ঢুকতে চাবেন, আপনার হুম, একটা রোগী নিয়ে যেতে চাবেন, সেটা কোনোদিনই আটকায়নি। এবং হুম, এটার জন্য যে আপনি আপনি জানেন কিনা জানি না, খুব রিসেন্টলি এই প্রস্তাবনাগুলো কিন্তু কোনো ডাকসু নেতৃত্ব, কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা এককভাবে নেয়নি। হুম, শিক্ষার্থীরা তাদের চাওয়ার প্রেক্ষিতে যেই দাবিটা তারা করেছে, সেটা ডাকসু প্রতিনিধি পৌঁছে দিয়েছে। ইভেন ডাকসুর আগেও এটা হয়েছে। দীর্ঘ হুম, সময় হুম, হুম, জুলাইয়ের হুম, পরপরই এই ঘটনাগুলো ঘটেছে এবং ডাকসুর পরে আমরা চেয়েছি যে ক্যাম্পাসটাকে আম শুধুমাত্র ক্যাম্পাসের ভিতরে কিছু শাটল এখন যে এরকম আছে, হুম, হুম, যাতে আমাদের ওই গাড়ির যে চাপটা সেটা কমে যায়। এবং এখনো আপনি দেখবেন যে, যে গাড়ি যেতে চায়, কোনো একজন রোগী আছে বা যেতে চায়, সেটাকে আটকানো হয় না। বরং সীমিত করা হয়েছে, হুম। যাতে ভারী যানবাহন থেকে শুরু করে না, অবাধে আমি যে যদি যাওয়া আসা ঢাকাবাসীর সেটাই। পার্সপেক্টিভে দেখি, হ্যাঁ, সেটা বারবার বলা হতো। ঢাকাবাসী কেন হচ্ছে এই এজন্যই এই তো তার বহিরাগত মুক্ত পথের এই করা বাধা হয়নি। রেখে দেবে কেন? এইজন্যই তো ঢাকা ইউনিভার্সিটি বহিরাগত মুক্ত করা হয়নি। তখন হুম, যখন বলা হতো যে বহিরাগত মুক্ত করা, তখন হুম, আমরা শব্দটাকে রিপ্লেস করেছি বহিরাগত নিয়ন্ত্রণ করা। কারণ এটা ওকে, একটা একাডেমিক এরিয়া। হুম, সেখানে একটা নির্দিষ্ট সময়ে একাডেমিক কাজকর্ম চলবে। যেমন অনেক সময় দেখা যেত যে জুলাইয়ের পরপর এই কাজটা করার অন্য একটা কারণ আছে। দেখা যেত রাত্রিবেলা ভারী যানবাহন, বাস, ট্রাক হুম, এগুলো ঢুকে যাচ্ছে। এটা হুম, শিক্ষার্থীদের চাওয়ার বেসিস হয়েছে। এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা, কোনো হুম। সরকারের কোনো এজেন্ডা ছিল না। এইটারই ধারাবাহিকতা আপনি বলবেন যে এই যে আমরা রাতের বেলা যেই আ নারী সহ যারা হচ্ছে আক্রান্ত হলেন, এটা কি এটার না, ধারাবাহিকতা না, না। বলবেন? এটা কখনোই এটার ধারাবাহিকতা না। এই ধরনের ঘটনা আগেও বহুবার ঘটেছে। হুম, নারী হেনস্থা বারবার টিএসসি তে আগেও হয়েছে। হুম, আ এবং সেক্ষেত্রেও আমরা দেখেছি যে রাজনৈতিক অনেকের সংশ্লিষ্টতা দেখা গিয়েছে। এটা আসলে একটার কনসিকুয়েন্স অন্যটা না। এটা হুম, স্বাভাবিক একটা ঘটনা। হুম। স্বাভাবিক ঘটনা বলতে যে আগের ধারাবাহিকতা, আগে যেও ঘটেছে এখনো ঘটছে। আমাদের এটা ব্যর্থতা যে আমরা সেটার করতে পারিনি, আপনি রিডিউস করতে আপনি পারিনি। নেতৃস্থানীয় একজন মানুষ। ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট। হুম। সো আমরা হয়তো আশা করতেই পারি যে আপনি পার্লামেন্টে হয়তো যাবেন কোনোদিন। বা বাংলাদেশে এই যে আ নারীকে আমরা আন্দোলনে পাচ্ছি, বিক্ষোভের সম্মুখ সারিতে পাচ্ছি, তার আ জীবন দিয়ে দেওয়াকে আমরা দেখছি যে প্রাণ দিয়ে দিচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে কোনো একটা যে বদলের জন্য সে লড়াইটা করলো, আসলে লড়াইয়ে শামিল হলো। তারপরে দেখা যাচ্ছে যে তাকে আসলে এক ধরনের অস্বীকার করা হচ্ছে। আপনি নিজেও বললেন আপনি অনেক সহযোদ্ধা যারকে হচ্ছে ভাই হিসেবে দেখেছেন, তার কাছ থেকে এমন আচরণ পেয়েছেন যে আপনি এরপরে আর বিশ্বাস করতে পারছিলেন না বা পারেননি। তো এই যে বারবার করে যে এই ঘটনাগুলো ঘটছে এবং আমরা দেখছি যে নতুন যে জুলাই সনদের মধ্য দিয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু এই সংরক্ষণের মধ্য দিয়ে নারীর নেতৃত্ব কি আসলে বিকশিত হওয়ার সুযোগ পাবে? আপনি নেক্সট জাতীয় পর্যায়ে যদি আপনি তাকাতে চান, সেক্ষেত্রে বাধাগুলো কি দেখেন? আ আমি যদি একদম শুরুতেই বলি যে নারীর ক্ষেত্রে যে সাইবার স্পেসে যেভাবে আসলে সাইবার স্পেস তো ওখানে অস্বীকার রাজনীতিতে একটা বিশাল হুম, ফ্যাক্টর। সেখানে যেভাবে নারীকে ভিলিফাই করা হয়, তাদেরকে যেভাবে পোট্রে করা হয় এবং ২ টা শ্রেণী আছে। যারা আমি স্পেসিফিক ভাবে বলি, একটা শ্রেণী আছে যারা মনে করে যে এক শ্রেণীর নারী নেতৃত্বের যোগ্য, অন্য শ্রেণীর নারী নেতৃত্বের যোগ্য না। আবার অন্য এক শ্রেণী আছে যারা মনে করে যে আ মানে নারী নেতৃত্বের জন্যই যোগ্য না। হুম, ২ টা শ্রেণীকেই আসলে চ্যালেঞ্জ করছি যে চ্যালেঞ্জ করে আমি এই জিনিসটা বলতে চাই। নারীকে কখনো পোশাক কিংবা তার যে চালচলন, তার যে আইডিওলজি সেটা দিয়ে কখনো আসলে ডিফাইন করা উচিত না। একজন নারীকে তার যে ক্যাপাসিটি, তার যে যোগ্যতা সেটা দিয়েই বিচার করা উচিত। সে কি পড়লো, সে কোন দল করলো, সে কি আইডিওলজি ধারণ করলো এটা দিয়ে না। তার যোগ্যতার বেসিসে সে যেখানে যেতে চায় তাকে সেই যে সেখানে যাওয়ার যে অ্যাক্সেস সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য ১ম শর্ত হচ্ছে আপনার সাইবার স্পেসে নারীকে যেভাবে হেনস্থা করা হয় সেটা হুম, সবার আগে বন্ধ করতে হবে। সাইবার স্পেসে যখন কেউ কাউকে দেখতে জিনিসটা সমাজে এত বিশালভাবে ছড়িয়ে যাওয়ার অন্যতম কারণ সাইবার স্পেসে যখন আপনি হরে ধরে যে কাউকে একটা বুলি করে আপনি পার পেয়ে যান, তখন আপনি সামনাসামনি গিয়ে তাকে একটা বুলি করার সাহস পান। এই সাহসটা তৈরি হয়। তৈরি হয়। তো এই জায়গাটা বন্ধ করার জন্য আমার খুবই ক্ষোভের একটা জায়গা যে আমি এটা বহুবার বলেছি। জুলাইয়ের পরবর্তীতে আমাদের ২ জন ছাত্রনেতা ছিল। হুম, নাহিদ ভাই এবং মাহফুজ ভাই, তারা তথ্য
মন্ত্রণালয়ে ছিল, তাদের কাছে এক্সপেকটেশনটা ছিল যে তারা এটা পারবে, কিন্তু আনফরচুনেটলি তারা এটা পারেনি। এবং এখন যিনি তথ্যমন্ত্রী আছেন, আমি জানি না তিনি কতটুকু পারবেন বা করবেন কিনা। আমি এই কথাটা বলতে আসলে দ্বিধাবোধ করি না যে একটা শ্রেণী আছে যারা কখনোই আসলে চায় না যে নারীর প্রতি এই যে হেনস্থা এটা বন্ধ হোক। বন্ধ হলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আমার যখন ডাকসু নির্বাচন হচ্ছে তখন যখন খুব হরে ধরে একেবারে, আমি তখন মাত্র মনোনয়নপত্র কিনতে গিয়েছি, কিনে এসে আমি বের হওয়ার আগেই দেখি যে ফেসবুক গোটা সয়লাভ হয়ে গেছে আমাকে নিয়ে নানান ধরনের অপ্রীতিকর বিভিন্ন মন্তব্য এবং আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা। আমি তখন বেরও হয়নি, বের হয়ে যে আমি ফেসবুকে ঢুকবো, ঢুকে দেখি এই অবস্থা। তো তখন থেকে আমি এটা চেষ্টা করছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে একটা পলিসি ডায়ালগ টাইপের করা এবং প্রত্যেককে নিয়ে এই যে প্রত্যেক দলের নারীদেরকে একত্রিত করে নিজেরা একটা শক্ত অবস্থান তৈরি করা। কেন জানি এটা হচ্ছে না, হচ্ছে না একটা কারণে, কারণ নারী হেনস্থা হলে অনেক দল আছে যারা রাজনীতি করতে পারে, যে হ্যাঁ এই দল অমুক মানে দল নারীকে রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে আগেই হচ্ছে হেনস্থা করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলে। তো এইটার কারণেই আসলে কখনো বন্ধ হচ্ছে না। এটা যদি সামগ্রিকভাবে সবগুলো দল যদি এক জায়গায়, এটা তো সবার কমন ইন্টারেস্ট, এরকম তো না যে আমার দলের নারীরা হেনস্থা হচ্ছে অমুক দলের নারী হচ্ছে না, ব্যাপারটা তো এরকম না, প্রত্যেকটা দলের হচ্ছে। সেই জায়গা থেকে একটা কমন ইন্টারেস্টের জায়গায় এসে সবাই যে একতাবদ্ধ হবে, এটা আসলে কেন হচ্ছে না আমি জানি না। ডাকসু বলি বা ইনকিলাব মঞ্চ বলি বা যে কোনো জায়গা থেকে, যে কোনো প্ল্যাটফর্ম, এটা ইনকিলাব মঞ্চ হতে পারে, ডাকসু হতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই ধরনের কোনো উদ্যোগ নারীদের সমন্বিতভাবে দলমত নির্বিশেষে, এটা আমি অ্যাপ্রোচ করেছিলাম, একদম ডাকসু হওয়ার আগেই অ্যাপ্রোচ করেছিলাম, ইন্টারেস্ট অনেকেই দেখায়নি। অনেক, আমি নাম না বলি, অনেক গুরুত্বপূর্ণ নেত্রীরা এই ব্যাপারে ইন্টারেস্ট দেখায়নি, বলার মানে এক জায়গায় আসার প্রয়োজনীয়তা অনুভব করেনি। পরবর্তীতে আমি এটা আর চেষ্টা করিনি। তবে আমার ইচ্ছা আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নারী প্রতিনিধি অথবা যারা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, তাদের সবাইকে নিয়ে একটা পলিসি ডায়ালগ করা। অন্য কেউ যদি ধরুন যে আপনি উদ্যোগ নিয়েছিলেন, সেখানে অনেকে সাড়া দেয়নি, আপনি আবার হয়তো উদ্যোগ নেবেন, এর মধ্যে ধরেন অন্য কেউ উদ্যোগ নিল, সেখানে আপনি যাবেন? অবশ্যই যাব। এইটা যতবার যত কেউ, শুধু নারী ইস্যুতে যদি আমাকে, আমার একেবারে অপোজিশন, যার সাথে আমার মানে কি বলে সাপে নেউলে সম্পর্ক, তার সাথেও আমার যেতে কোনো সমস্যা নেই, কারণ এখানে আমি কমন ইন্টারেস্টের জায়গা। এখানে আমি শুধু আমার জন্য যাচ্ছি না, আমি বাংলাদেশের আপামর যে নারীরা যারা রাজনীতিতে আসতে চায় বা যারা রাজনীতিতে আছে তাদের প্রত্যেকের জন্য যাচ্ছি। এখানে আমার নিজস্ব ব্যক্তিগত কারণে যাচ্ছি না। আপনি বলেছেন, একদম শেষ প্রশ্ন হিসেবে আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি বলেছেন যে জুলাইয়ের আগের বাংলাদেশ এবং জুলাইয়ের পরের বাংলাদেশ খুব বেশি বদল হয়নি, এটা এক ধরনের ব্যর্থতা বা ক্ষোভ বা হতাশা থেকে হয়তো বলেছেন, কিন্তু আসলেই কি তাই? বা বাংলাদেশের এখন যে নতুন একটি সরকার দায়িত্ব গ্রহণ করলো 2/3 মেজরিটি নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এইটা ধরে অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং কিছু তৎপরতাকে এই নানাভাবে সম্পৃক্ত করা হচ্ছে। অনেকে এটার ভেতরে হচ্ছে ফ্যাসিবাদী উপাদান ধীরে ধীরে আবার তৈরি হচ্ছে বলে, বা কর্তৃত্ব পরায়ণ উপাদান, আমি যদি শব্দটাকে একটু বদলে বলি, কর্তৃত্ব পরায়ণ উপাদান। তো কর্তৃত্বপরায়ণ, এই যে কর্তৃত্ববাদিতার যেই প্রসঙ্গটি আলোচনায় আসছে, আপনি কি এমন কিছু দেখছেন বা এমন আশঙ্কা দেখছেন? প্রথমত হচ্ছে খুব বেশি বদলায়নি ব্যাপারটা এরকম না। সবচেয়ে সিগনিফিক্যান্ট বদলটা আসলে হয়ে গিয়েছে। জনগণ যেভাবে ১৭ বছর ধরে অপ্রেসড হতে হতে একটা সময় স্পার্ক করেছে, সেই স্পার্কের পরে যে স্পিরিটটা সেটা কিন্তু হারিয়ে যায়নি। এবং জনগণ এখন প্রচন্ড রকমের রাজনীতি সচেতন এবং তারা প্রত্যেকটা বিষয়ে মতামত দেয়। সেটা ভুল স্ট্যান্ড হোক বা সঠিক হোক, সে কিন্তু কথা বলছে। এবং এটার সবচেয়ে বড় ফায়দাটা আসলে জনগণের জন্যই হবে, কারণ যখনই কেউ একটা ভুল করছে সেটা নিয়ে আসলে জনগণ কথা বলছে। এই যেমন ধরুন, এই যে 12 দিনের যে সরকার হলো, এই সরকারের কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। আমি মনে করি এই সমালোচনাটা জারি রাখা প্রয়োজন এবং সরকারেরও এই সমালোচনাটাকে ইতিবাচকভাবে এবং এটাকে স্বাগতম জানানো উচিত, কারণ এই ধারাবাহিকতা বজায় থাকলে তাদের জন্যই ভালো। তারাও কখনো ফেসিবাদ হয়ে উঠতে পারবে না, তাদেরও পতনের কোনো আশঙ্কা নেই। অর্থাৎ আলোচনা সমালোচনার রাস্তাটি খোলা রাখা দরকার। অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ জুমা। আমরা বেশ কিছু প্রসঙ্গ আমরা আলাপে উঠে এলো। প্রথমত, শিক্ষার্থীদের যে প্রত্যাশার জায়গা ছিল, যে বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল, সেই জায়গায় আমরা কতটুকু যেতে পেরেছি, বা আমাদের সামনে যেই রাস্তাটি আছে এখন, যেটা সদ্য শেষ হওয়া একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সরকার দায়িত্ব নিল এবং বেশ কিছু বিষয় নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে বা একটা প্রবণতা নিয়ে প্রশ্ন উঠে এলো জুমার সঙ্গে আলাপে, যেই বিষয়টি শরীফ ওসমান বিন হাদি
তার হত্যাকাণ্ড ধরে যেই বিক্ষোভ এবং শেষ পর্যন্ত এইটার আসলে মীমাংসাটা কোথায়? একটা ক্ষোভের কথা আছে যে আসলে যারা নিরাপত্তা দেওয়ার কথা ছিল তারাই আসলে পরোক্ষে হত্যাকারী হয়ে উঠেছে কিনা, সেই প্রশ্নটি তিনি রেখেছেন। এবং এই প্রশ্নের উত্তরটি আসলে রাষ্ট্রকেই দিতে হবে, রাষ্ট্রকে বলতে পারতে হবে যে সেখানে আসলে নিরাপত্তার দায়িত্বটি সে সঠিকভাবে নিয়েছে কিনা, বা হত্যাকারীকে বিচারের আওতায় আনার জন্য যে করণীয়গুলো, সে করণীয়গুলো সঠিকভাবে করা হচ্ছে কিনা। আমরা নির্বাচনের আগেও কিন্তু দেখেছি শরীফ ওসমান বিন হাদি প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের বিক্ষোভ আমরা দেখেছি, তাদের দাবি ছিল একটাই, এই হত্যাকাণ্ডের বিচার হোক। এবং সেই বিচারটা যেহেতু অভ্যন্তরীণ তদন্তকারী সংস্থাগুলোর উপরে তারা দিনের পর দিন দেখে আস্থা হারিয়ে ফেলেছিলেন, তারা চেয়েছেন যে একটা আন্তর্জাতিক পরিসর থেকে এই তদন্তটি হোক এবং সেই তদন্তের মধ্য দিয়ে হত্যাকারী বা যারা যারা জড়িত, যেভাবেই জড়িত, তারা যেন বিচারের আওতায় আসে, সেই প্রসঙ্গটি আছে। পাশাপাশি যেই রাষ্ট্রের কাঠামোটি বদলের বিষয়ে এসেছিল, সেখানে নারী খুব গুরুত্বপূর্ণ একটা অংশীজন, এবং সেই নারীকে আমরা বারবার দেখেছি, 24-এর আগেও দেখেছি, 24-এর পরের গেল 18 মাসেও দেখেছি, এবং এখনও দেখছি আসলে নানাভাবে আক্রান্ত হতে। নির্বাচনের পরে ধর্ষিত হতে দেখেছি আমরা নারীকে, নিপীড়িত হতে দেখেছি খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, এবং সেখানে সরকারের দলীয় বা সরকার দলীয় দলের সাথে সংযোগ রয়েছে এই ধরনের পরিচয়ধারী ব্যক্তিকেই আসলে সেই জায়গাটিতে নিপীড়কের ভূমিকায় দেখা গেছে। এই বিষয়গুলো তখনই মীমাংসা হবে যখন আসলে রাষ্ট্র বা যারা দায়িত্বশীল তারা এগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন, শুধু কথা নয়। এবং একই সঙ্গে তিনি খুব গুরুত্বপূর্ণভাবে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে, যদি সমালোচনাকে চলতে দেওয়া হয় তাহলে নতুন এই সরকার নিজেরই উপকার করবে। এই সরকারের পক্ষে তখন আর হয়তো ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী কাঠামোর তৈরি করা সম্ভব হবে না। বিষয়টি হচ্ছে সমালোচনা শুনতে পারতে হবে, সমালোচনার জবাব পাল্টা ব্যাখ্যা দিয়ে দিতে পারতে হবে, আক্রমণ করে নয়। ধন্যবাদ। তির্যকের সঙ্গে থাকুন, আপনার মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।